ক্রিয়া থাকলে তার প্রতিক্রিয়া থাকবেই, সে বিজ্ঞান হোক বা কর্মফল। কিন্তু যখন পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন সাধারণ মানুষও কি আর সাধারণ থাকে? নাকি পরিস্থিতির শিকার হয়ে সে বেছে নেয় এক ভয়ঙ্কর পথ, বঞ্চনা আর অপমানে জর্জরিত এক মানুষের বদলে যাওয়ার গল্প, সমাজের তথাকথিত ভদ্রতার মুখোশ ছিঁড়ে ফেলার গল্প। বঙ্গ সাসপেন্স নিবেদন করছে লেখক অনিমেষ গিরির কলমে মগজ হরণ। আপনি তাহলে বলছেন গত 7 দিন থেকে আপনি আপনার ব্রেন খুঁজে পাচ্ছেন না? হ্যাঁ স্যার, আমি গত 7 দিন হলো আমার আমার এই মস্তিষ্কের যে হাড়, অর্থাৎ করটি, তার মধ্যে থাকা যে মগজ বা যাকে বলে ঘিলু, খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আপনি নিশ্চিত এই ব্যাপারে? আপনি কি একটু জল খাবেন? স্যার, এই 1 মাস হলো আমার খুব চেনা কেউ প্রত্যেকদিন রাতে ঘুমোতে যাওয়ার পর আমার খুলির মধ্যে থেকে মগজটাকে চুরি করে নিয়ে যায়। আমি মাঝরাতে টর্চের লাইট জেলে আমার রুমের প্রত্যেকটি কোণা তন্ন তন্ন করে খুঁজি, কিন্তু খুঁজে পাই না। আমি বুঝতে পারি না ও আমার মগজটাকে কোথায় লুকিয়ে রাখে, আর আমার মগজটা চুরি করে ও করে কি? তারপর ভোরের দিকে আবার আমাকে মগজটা ফেরত দিয়ে যায়। আপনার ব্যথা হয় না? মানে যন্ত্রণা? ও যে আপনার মগজটা চুরি করে নিয়ে যায়, তা কেমন ভাবে চুরি করে? আর ও কে? জানি না, ওর হয়তো বিশেষ কোনো প্রক্রিয়া জানা রয়েছে, হ্যাঁ, যার মাধ্যমে আমাকে যন্ত্রণা বা ব্যথা না দিয়েই ও আমার ব্রেনটা চুরি করে নেয়। তাহলে আপনি উপলব্ধি করেন কি করে যে আপনার মগজটা চুরি হয়েছে? ওটা মানে আত্ম উপলব্ধি, মানে আমার মগজের সঙ্গে হৃদয়ের একটা টান বলতে পারেন। দেখুন স্যার, আমার মনে হয় আপনার শরীর গরম হয়েছে। কাল সকালে ডাব খাবেন একটা। আপনার কোনো মানসিক সমস্যা হচ্ছে, আপনি একটু ডাক্তার দেখান। থানাতে যে কেন আসতে গেলেন? আষাঢ় মাস। থানায় তখন আমি আর বিবেক ছাড়া সকলেই বাড়ি রওনা দিয়েছে। নাইট শিফটিংয়ে আমি আর বিবেক সারাদিনে করা জেডিগুলো খতিয়ে দেখছিলাম। বছর 5 হলো বাঁকুড়া সদর পুলিশ স্টেশনে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট পুলিশ কমিশনার পদে আমার। বাঁকুড়ার মফস্বল এলাকার থানা হওয়াতে ব্যস্ততম জনপদ গড়ে ওঠেনি। পার্টি পলিটিক্সের আওতায় অধিকাংশ ঘটনাই ঘটে থাকে, আর অধিকাংশ ঘটনা নীরব হয়ে সহ্য করে যেতে হয়। হঠাৎ একজন বছর 50-এর ভদ্রলোক রেনকোট পরা অবস্থায়, মাথার ওপর আবার একটি ছাতা ফুটিয়ে থানার চাতালে এসে দাঁড়ালো। তার হাতে রয়েছে একটা পার্সেল করা কার্টন বক্স, ওই যে সমস্ত বক্সগুলোতে বিস্কুট বা জুতো রাখা হয়, ওই রকম দেখতে, সাদা প্লাস্টিকে মোড়া। ওটা নিয়ে থানায় ঢুকেই আমার টেবিলের সামনে চেয়ারে বসলো। তারপর নিজের রেনকোটটা খুলে একটা প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে ছাতাটিকে চাতালে খোলা অবস্থায় রাখল। দুটো হাত পরস্পরের সঙ্গে ঘষাঘষি করে শরীরটাকে একটু উত্তাপ দেওয়ার চেষ্টা করল। তারপর ভদ্রলোক বলতে শুরু করল, স্যার, মাসখানেক হলো আমার পরিচিত কেউ একজন প্রত্যেকদিন রাতে আমার ঘুমোতে যাওয়ার আগে
মস্তিষ্কের খুলি, যাকে বলে করটি, তার ভেতর থেকে মগজ বা ব্রেন বা আমরা যার মধ্যে ঘিলু থাকে বলে মনে করি, হ্যাঁ, সেই অংশটি চুরি করে নিয়ে যায়। হ্যাঁ, এবং চুরি করে নিয়ে যাওয়া ব্রেনের সঙ্গে একটা কিছু কানেকশন তৈরি করে। এই বিশেষ চোর তার বিশেষ ক্ষমতায় এই পুরো প্রসেস কমপ্লিট করে, যার কারণে আমি যন্ত্রণা উপলব্ধি করতে পারি না, কিন্তু এই উপলব্ধি বা হৃদয়ের সঙ্গে মগজের যে টান, হ্যাঁ, এই যোগসূত্রের মাধ্যমে আমি বেশ বুঝতে পারি আমার মগজটা চুরি হয়েছে। কিন্তু ভোরের বেলা ওই চোর যথারীতি ব্রেনটা ফেরত দিয়ে যায়, কিন্তু দীর্ঘ 7 দিন চোরটি আমার ব্রেনটি নিয়ে পার্মানেন্টলি উধাও, এখনো ব্রেনটি ফেরত দেয়নি। প্রথমটা আমার খটকা লেগেছিল। এই ধরনের ভুল ভাল অশ্রাব্য কথা বলা একজন ব্যক্তি আস্ত পাগল, আস্ত উন্মাদ ছাড়া আর কি হবে। মিছিমিছি চটিয়ে লাভ নেই বলে আমি পুরোপুরি ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খ শুনছিলাম, বা বলা ভালো শোনার অভিনয় করছিলাম। এমনভাবে নোট ডাউন করছিলাম যেন মনে হবে আমি ওর জেডি লিখছি। লোকটি বলেই চলেছে, আমি শুনেই চলেছি। তারপর শেষে ওকে বললাম, আপনার কোনো সমস্যা রয়েছে বুঝলেন, মানে সেটা মানসিক হতে পারে বা শারীরিকও হতে পারে, আপনার ডাক্তার দেখানো উচিত। ভেবেছিলাম হয়তো এই কথা বলার পর কোনো অপ্রত্যাশিত প্রতিক্রিয়া পাবো লোকটির কাছ থেকে, এবং সেই অপ্রত্যাশিত প্রতিক্রিয়া হয়তো আমার শারীরিক ক্রিয়াকে শ্লথ করে দেবে। কিন্তু খুব অবাক করে দিয়ে লোকটি তার হাতে থাকা পার্সেলটা খুলে ফেলল এবং খুলে বের করল থার্মোকলের পুরু স্তরে তৈরি একটি ছোট্ট বাক্স। ছোট্ট বাক্সের উপরের কভারটা খুলতে তাতে যেটা দেখতে পেলাম সেটা অত্যাধিক বিভীষিকাময়। বাক্সের মধ্যে চারিদিকে টুকরো টুকরো বরফ এবং বাক্সের দেওয়াল জুড়ে বিচালি বা খড় দিয়ে একটি স্তর তৈরি করা আছে, আর সম্ভবত বাক্সটিতে ছড়ানো রয়েছে লবণ আর একটা তীব্র ঝাঁঝালো গন্ধ, যা আমার নাকে চোখে যাওয়ার পর প্রচণ্ড জ্বালা অনুভব হলো। চোখ নাক দিয়ে জল বেরোতে লাগলো। গন্ধটা ছিল ফর্মালিনের। মানুষের দুটি বিশেষ শারীরিক অঙ্গ ফর্মালিনে চুবিয়ে কয়েক মাস বা কয়েক দিন রাখার পর তাকে বের করে আনলে যেরকম গন্ধ বেরোবে, হ্যাঁ, বাক্সটিতে ছিল 6 জোড়া চোখ, 7 জোড়া কান মানুষের, আর ওই শারীরিক অঙ্গগুলো থেকেই ফর্মালিনের তীব্র গন্ধ বেরোচ্ছিল। অনেক দিন ধরে রাখার কারণে চোখগুলোর রক্তনালীতে রক্তের অংশ শুকিয়ে কালো বাদামি বর্ণ ধারণ করেছে, এবং কানে মস্তিষ্কের যে অংশের সঙ্গে জোড়া লাগানো থাকে সেইখানেও রক্ত শুকিয়ে তামাটে বাদামি বর্ণ ধারণ করেছে। বিবেক তো দেখা মাত্র টেবিল থেকে ছিটকে মেঝেতে পড়ে গেল। সম্বিত ফিরলে আবার চেয়ারে উঠে বসল। এখন কি বলবো, বছর 50-এর ভদ্রলোক না শুধু লোক? যাই হোক, বিবেক ওই বছর 50-এর ব্যক্তির উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিল। এই যে মশাই, আপনি কে বলুন তো? আপনার পরিচয় কি? আগে আমার নাম হৃদয়হরণ দস্তিদার। আমি এখানকারই স্থানীয় বাসিন্দা।
জব্বলপুর আমার গ্রাম। হরিণডেকা রেল স্টেশনের কাছে তো জব্বলপুর গ্রাম। আপনি জব্বলপুর থানায় যেতে পারতেন তো। 4 কিলোমিটার দূরে সদর থানায় এলেন কেন? আগে আমি গিয়েছিলাম, কিন্তু থানায় তখন যে ছিল তাকে আমি বলেও ছিলাম, সে আমার জিডি লিখতে চাইছিল না। আমি পুরোটা ওকে বুঝিয়ে বললাম। পুরোটা বলতে? আপনাদেরকে বলছিলাম না, আমি তাকে চিনি, যে আমার ব্রেনটা চুরি করে নিয়ে যায়। শুধু শুধু বুঝতে পারি না সে কোথায় চুরি করে নিয়ে যায়, চুরি করে নিয়ে গিয়ে কোথায় রাখে তার ব্যাপারে। আর আর সে যে আমাকে ভয়ও দেখায় আজকাল, খুব খুব বেশি ভয় দেখাচ্ছে। কিন্তু কিন্তু সবকিছু বলার পরেও উনি মেনে নিলেন না, আমাকে হুমকি দেখালেন, আরো অনেক কিছু বকাবকি করলেন। প্রচন্ড দুষ্টু লোক, প্রচন্ড দুষ্টু লোক, খুব দুষ্টুমি করছিল। তাই আমি ওর দুষ্টুমি বন্ধ করার জন্য একটু খেললাম। আর সেই খেলার পরিণতি হিসাবে সব থেকে ছোট এই যে এই যে এই যে এই যে একজোড়া কান, এটাও না। লোকটি এত সাধারণভাবে ব্যাপারটা বলল যেন ওর কাছে জলজ্যান্ত মানুষের দুটো কান খুবলে নেওয়া কোনো ব্যাপারই নয়। বিবেক বলল, স্যার, মনে পড়ছে 4 মাস আগে জব্বলপুর থানায় কনস্টেবল রাধারাম গুচাইত হরিণডোকরা রেল স্টেশনের কাছে বটগাছে ওর দেহ উদ্ধার হয়েছিল। ফাঁসিতে ঝোলানো দেহটি সবই ঠিকঠাক ছিল, কিন্তু শুধু গালের ওপর চুলের জুলফির কাছে কান দুটো স্রেফ কাটা ছিল। সেখান থেকে গড়িয়ে পড়ছিল টকবক করে রক্ত। হ্যাঁ, কিন্তু বিবেক, এটাকে এখন লকআপে ঢোকাতে হবে, আর স্থানীয় মহকুমা পুলিশ স্টেশনে এক্ষুনি জানান দিতে হবে। স্যার, পুরো ঘটনাটা তো একটু শুনে নিন। হ্যাঁ, যারা আমার এই ঘটনাটি আগা গোড়া শুনেছে, আমি তাদেরকে কিচ্ছু বলিনি। কিন্তু যারা শুনেছে আর বিশ্বাস করেনি, আমি তাদের দুষ্টুমি সহ্য করতে পারিনি। তাই তাদের সঙ্গে একটু খেলছিলাম। আর এই খেলার পরিণতিতে 13 জনের কি হয়েছে দেখুন। 6 জোড়া চোখ আর 7 জোড়া কান। চুপ কর শুয়োরের বাচ্চা, তোকে এক্ষুনি লকআপে ঢোকাচ্ছি। স্যার, আমি অনুরোধ করছি, আমার শেষ বয়ানটা তো শুনে নিন। বিবেক প্রচণ্ড রেগে গেল, কিন্তু হৃদয় হরণ তার ধৈর্য ধরে বসে থাকল। চেয়ারের ওপর দুটো হাত জড়ো করা, দুটো চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। কান্না শুরু হওয়ার পূর্বাভাস মুখের গোঙানি। লোকটাকে দেখে আমার যেন একটিবারের জন্য একটু সহানুভূতি জেগে উঠেছিল, কিন্তু বিবেকের রাগের মাত্রা তিল তিল করে বাড়ছিল। আমি বিবেককে থামিয়ে দিয়ে বললাম, বিবেক দেখ, লোকটাকে তো আমরা লকআপে ঢোকাবই, তুই একটু থাম না, শেষ জবানবন্দিটা করিনি। লোকটি বলতে শুরু করলো, স্যার, শতদল 15 বছরের একটা ছেলে, বাকি ছেলেদের থেকে একটু আলাদা, কথা বলতে পারে না, ঠিক নয়
মাঝে মধ্যে খুব প্রয়োজন পড়লে দুটো একটা শব্দ বলে, তবে কখনো তার মুখ থেকে একটা গোটা বাক্য আমি শুনিনি। এই শতদল, তার দুটো চোখ সত্যি শতদলের মতো, কিন্তু তার দুটো হাত একটু অন্যরকম, মানে একটু বিভৎস। দুটো হাতের চামড়া প্রচন্ড খড়খড়ে, শীতকালে যেভাবে অনেকের হাতের চামড়া উঠে যায়, শতদলেরও হাতের যেখানে সেখানে সাদা চামড়া উঠতে শুরু করেছে। শতদল খুব ভালো কবিতা লিখতে পারে। এই শতদলে প্রত্যেক দিন আমার প্রেম চুরি করে। ও জানতে চায় আমার ভবিষ্যতের ভাবনা চিন্তা, ভবিষ্যতের লেখালেখির চিন্তা, আমি কি ভাবতে চলেছি, কি লিখতে চলেছি। শতদল হয়তো কিছু একটা ধরে ফেলেছিল, এমন কিছু যা ওর বিরুদ্ধে আমি ভাবতে চলেছি। সেটা হয়তো ভালো লাগেনি। আসলে শতদল চেয়েছিল আমাদের চীনা এই পৃথিবীটা এরকম না হয়ে একটু অন্যরকম যেন হয়। সেটা কিছুটা এমন যা ওর কবিতায় লেখা ছিল। ধ্বংস এলো, প্রলয় এলো, এই চেনাগ্রহ হবে শেষ। শব্দ দূষণ, শূন্য হবে জনমানবে ভরা দেশ। একটি শব্দ, দুটি শব্দ, বলবে কত আর। শব্দের দাম, শব্দের ট্যাক্স, জীব কেটে যাক সবার। 1,000,000,000 শব্দের পর হয় যেন আয়ু শেষ। আমার পৃথিবী এমন হলে লাগতো ভালো বেশ, লাগতো ভালো বেশ। শতদল একটি চেয়ারে বসে খুব জোর গলায় শিবের ডমরু কিংবা ডামাডোলের শব্দের থেকে তীব্র ধ্বনিতে উচ্চারণ করত, বিড়বিড় করত। প্রত্যেকটি শব্দকে চাপ দিয়ে দিয়ে উচ্চারণ করত, মন্ত্রের মতো ওর ওই কবিতা। একবার নয়, দুবার নয়, অসংখ্যবার, বারবার পুনরাবৃত্তি করত শ্লোকের মতো। আর হয়তো এইভাবেই ও আমার মগজটা চুরি করে দিত। অন্ধকারের মাঝে হালকা নীলাভ লালচে রশ্মিতে ঢাকা একটা চেয়ারে বসে শতদল এই কবিতার পাঠ করতো আমার ঘরে। আমি ওকে বারণ করতাম, তাও শতদল পাঠ করত। আমি তো মন দিয়ে শুনছিলাম, কিন্তু বিবেকের ধৈর্যের বাঁধ আর থাকল না। বিবেকের মনের বাঁধ ভেঙে গিয়ে ক্রোধ আর অধৈর্যের বন্যা নেমে এলো। 3rd ডিগ্রি দেওয়ার লাঠিটা সে নিয়ে তেড়ে এলো বছর 50-এর ব্যক্তিটির দিকে। কিন্তু অবলীলাক্রমে কি যে হয়ে গেল আমার, আমি কিছুই করে উঠতে পারলাম না। শতদলের বলা কবিতাটি হৃদয়হরণ যখন নিজের মুখে বলছিল, আমি তখন মন্ত্রমুগ্ধের মতো চেয়ারেই বসে থাকলাম। বিবেকের প্রচণ্ড ক্রোধ আর অধৈর্য স্বভাব এবং হৃদয়হরণের জবানবন্দি দেওয়া উপাখ্যান না বিশ্বাস করার অহংকার বোধহয় হৃদয়হরণকে উন্মাদ করে তুলেছিল।
কিন্তু হৃদয়হরণের মানসিক উন্মত্ততার কোনো বাহ্যিক বহিঃপ্রকাশ ছিল না। যেন কোনো অদৃষ্টের বলে তার ক্রোধ, হিংসা ও রাগ যা ছিল প্রায় জানোয়ারের মতো। জানোয়ার যেমন তার ক্রোধকে সামনের ঠোঁট থেকে বের করা দুটো তীক্ষ্ণ দাঁত দিয়ে প্রকাশ করে, হৃদয়হরণের তেমন কোনো শারীরিক বহিঃপ্রকাশের অবকাশ ছিল না। কিন্তু হৃদয়হরণ বিবেককে অবলীলাক্রমেই বসিয়ে ফেলল তার চেয়ারে এবং নিজে চেয়ার থেকে দাঁড়িয়ে ওঠে লকআপের তালা পরিয়ে দিল বিবেকের হাতে। দুই হাত বদ্ধ হয়ে ক্রুদ্ধ হয়ে যাওয়া বিবেক বিস্ফারিত চোখে মেঝেতে পড়ে লাথি মারার মতো দুই পা ছোঁড়াছড়ি করতে লাগলো। আমি দুই চোখ বিস্ফারিত করে পাষাণের মতো দাঁড়িয়েই শুধু দেখতে লাগলাম, কিছু করতে পারলাম না, শুধু শুধু দেখতেই থাকলাম। হৃদয়হরণ আমার চোখের সামনে তার পকেট থেকে বের করা ছোরা বের করে বিবেকের জিভটা কেটে নিল। এতক্ষণ যে জিভের উচ্চারণ করা প্রত্যেকটা অপমানমূলক শব্দ, প্রত্যেকটা হেয়মূলক শব্দ যন্ত্রণায় বিদীর্ণ করে দিয়েছিল হয়তো হৃদয়হরণের হৃদয়। তারপর হৃদয়হরণ নিছক শিশুর মতো বিবেকের বুকটি চিরে অনেকটা ডাক্তারের মতো ওই ছোড়াটা চালিয়ে দিল। তারপর রক্তের কলকল শব্দের মধ্যে কিঞ্চিত হাড়ের বিদীর্ণ হওয়া শব্দের মধ্যে বের করে আনল বিবেকের বিবেক, অর্থাৎ হৃদয় মানে জ্যান্ত হার্ট। তখনও পর্যন্ত রক্তকে সারা শরীরে ছড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে ওটা, তাই তখনও ওর হার্ট ধুকপুক করে কাঁপছে। প্রচণ্ড ভয়ানক ঘটনার সম্মুখীন হওয়ার এতক্ষণ পর আমার শারীরিক নিয়ন্ত্রণ নিজের 10 আঙুলের মধ্যে ফিরে এলো। একটু বল পেয়ে আমি প্রথমে ভয়ানকভাবে চেঁচিয়ে উঠলাম, তারপর হাতের কাছে টেলিফোনটা নিয়ে মহকুমা থানাকে ফোন করার জন্য উদ্যত হলাম। বললাম, হ্যালো হ্যালো বাঁকুড়া মহকুমা থানা। তারপরে আমার প্রচণ্ড একটি যন্ত্রণার কষ্ট অনুভব হলো। আমার আমার শিরদাঁড়া বরাবর যেন কিছু একটা গেঁথে গেছে। আমি ভয়ানকভাবে চেঁচিয়ে উঠলাম, শুয়োরের বাচ্চা! হাউমাউ করে চিৎকার করতে করতে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। নিজেকে নিজের বিছানার উপরে আবিষ্কার করলাম। আমার জামা কাপড়, বিছানার চাদর ঘামে ভিজে গেছে। ডিসেম্বরের ভরা শীতে কাঁপুনি দিয়ে ঠান্ডা আসার কথা, আর সেখানে আমার সারা শরীর জুড়ে সেই দিন রাতের বিভীষিকাময় অভিজ্ঞতার ভয় ছড়িয়ে পড়ছে। হঠাৎ ঘুম থেকে উঠে প্রচণ্ড ভয় পেয়ে আমি প্রথমেই আমার শিরদাঁড়ায় হাত দিলাম। অনুভব করলাম সেদিন থানায় ঠিক কি গাঁথা হয়েছিল আমার শিরদাঁড়াতে। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের নিউরোসার্জন বাসুদেব রানা আমাকে বলেছিল, আফ্রিকার জঙ্গলে পিগমি সম্প্রদায়ের মানবজাতি যে বিষাক্ত তীর দিয়ে শিকার করে, ঠিক তেমনি কোনো একটি ধারালো অস্ত্রের তীক্ষ্ণ প্রান্তে এমন কোনো বিষ ছিল যা সেদিন তোমার শরীরের স্নায়বিক উত্তেজনা শিথিল করেছিল। তবে আমি এখনো জানি না কি সেই বিষ বা কি সেই ধারালো অস্ত্র। আজও বিবেকের কথা মনে পড়লে আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। যাই হোক, আপনাদের বলাই হলো না, আমার নাম রণজয় পোদ্দার। কাল ভোর হলেই আরও একবার ডাক্তারবাবুর কাছে চেক আপে যেতে হবে। প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার বাসুদেব রানা আমাকে সময় করে চেক আপ করেন। উনি মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক। ডাক্তারবাবু আমার সেদিনকার ঘটনার বিবরণ শুনে বিস্মিত হলেও খুব একটা অবাক হননি, কারণ তিনি বললেন, এ ধরনের মানুষ শারীরিকভাবে মানুষ হলেও মানসিকভাবে কিন্তু বিকৃত।
সেদিন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে আমার চেক আপের জন্য পৌঁছেই দেখলাম কেমন একটা থমথমে পরিবেশ। ও, এসে গেছো? বসো বসো। আরে এদিকে যা এক কাণ্ড হয়ে গেল, ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে। আমাদের মেডিকেল কলেজের মানসিক বিভাগের ওপিডিতে কোনো এক আগন্তুক উন্মাদের মতো হন্তদন্ত হয়ে প্রবেশ করে। টিকিট কাউন্টারে সবার প্রথমে নিজের নাম লেখাতে চায়। কাউন্টারের লোক ন্যাচারালি তাকে বাধা দেয়। তারপরে সে কাউন্টারের মধ্যে ঢুকে পড়ে কম্পিউটারের কিবোর্ড তুলে নিয়ে প্রচণ্ড জোরে আঘাত করে ক্লার্কের মাথায়, যে কাজ করছিল। আঘাতের পরিমাণ এতটাই জোরালো ছিল যে কিবোর্ড ভেঙে তার ছোট্ট একটা টুকরো সজোরে ঢুকে পড়েছিল ওই ক্লার্কটির মস্তিষ্কের চামড়ার মধ্যে। এবং তারপর ওপিডির ডাক্তাররা বাইরের হট্টগোল শুনে ঘটনাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও উন্মাদ লোকটি স্নায়বিক শিথিলতার নিডলটি হাত থেকে কেড়ে নিয়ে সজোরে ঢুকিয়ে দেয় ডাক্তারবাবুর হাতের তালুতে। অবশেষে সবাই মিলে এবং ওই সিকিউরিটি গার্ডরা সেই উন্মাদ ব্যক্তিটিকে ওপিডির রুমের মধ্যে ঢুকিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। আমি পৌঁছতেই বাসুদেববাবু ঘটনার আগাগোড়া বৃত্তান্ত আমাকে বললেন। তারপর সেই প্রসঙ্গে উঠে এলো আমার সাথে ঘটে যাওয়া কয়েক মাস আগের সেই ঘটনা। বাসুদেববাবু আবারও বললেন, এরা শারীরিকভাবে মানুষ হলেও সব মানসিকভাবে বিকৃত। যে উন্মাদ ব্যক্তিকে আজ ওপিডিতে আটকে রাখা হয়েছে, একটা পাগলের থেকে সে কিন্তু কম যায় না। পুরো শরীরে ছেঁড়া পোশাক, সারা মুখে কয়েক মাস না কাটা বড় হয়ে যাওয়া চুল, দাড়ি, বড় হয়ে যাওয়া গোঁফ, হাতের নখগুলো প্রচণ্ড বড় হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, লোকটা এলো কিভাবে এবং কোথা থেকেই বা এলো। পরের সপ্তাহে আবার বৃহস্পতিবার এলাম বাসুদেববাবুর কাছে। জিজ্ঞেস করলাম উন্মাদটির ব্যাপারে। উনি আমাকে বললেন, ওকে ওই পানিহাটির পাগলাগারদে রেফার করে দেওয়া হয়েছে, এখন সেখানেই আছে। হঠাৎ কি কৌতূহল হলো, চেক আপের পরে আমি রওনা দিলাম পানিহাটি পাগলাগারদের উদ্দেশ্যে। 20 কিলোমিটারের রাস্তা। আমি বুলেট গাড়িটি নিয়ে রওনা দিলাম। ঘণ্টা 3 মধ্যে পানিহাটি পাগলাগারদে পৌঁছে গেলাম। আমার পরিচয় দিয়ে আমি পৌঁছে গেলাম 17 নম্বর সেলে, যেখানে উন্মাদটি রয়েছে। যখন আমি ওর সেলের বাইরে দাঁড়িয়েছিলাম, সেলের মধ্যে দেওয়ালের দিকে ঘুরে পিছন করে দাঁড়িয়েছিল উন্মাদটি। পিছন দিক থেকে দেখে বোঝাই যায় এখন ওর চুল দাড়ি সব পরিষ্কার করা হয়েছে। আমি একটু মুখে আওয়াজ করলাম, ব্যঙ্গ করে নয়, শুধু একটু শব্দ। তারপর যখন উন্মাদটি আমার দিকে ঘুরে তাকালো, আমার মাথাটা পুরো বন বন করে ঘুরে গেল। সেদিন আগের সপ্তাহে বৃহস্পতিবার আমি মেডিকেল কলেজের ওপিডিতে যে জঙ্গলি উন্মাদটিকে দেখেছিলাম, আজ যখন তার মুখের গোঁফ, দাড়ি, চুল সব কাটা হয়েছে, তাকে দেখে আমার ভয়ানক প্রতিক্রিয়া হয়েছিল। কারণ সেদিনকার গোঁফ, দাড়ি, চুলের মধ্যে ঢাকা হয়ে থাকা সেই বিভীষিকাময় অপরিচিত মুখটি আর কারো নয়, হৃদয় হরণের। আমি বুঝতে পারছি না কিছুই। প্রায় 1 বছর হতে চলল সেই বীভৎস ঘটনার অভিজ্ঞতা আমি বহন করে বেড়াচ্ছি। সেই হৃদয় হরণ এখন এখানে কি করছে? শুনেছিলাম সেদিন থানায় সেই ঘটনার পর এলাকায় আর হৃদয় হরণকে খুঁজে পাওয়া যায়নি। সারা বাঁকুড়ায় তন্ন তন্ন করে আমাদের স্টাফ, এমনকি মহকুমা পুলিশ স্টেশনের স্পেশাল ফোর্সের লোকেরা অনেক সূঁচ তল্লাশি করার পরেও হৃদয় হরণকে আর খুঁজে পাওয়া যায়নি। সম্পূর্ণ বাঁকুড়া জেলা তল্লাশি নেওয়ার পরে এটাই উপলব্ধি হল, 1 রাতের মধ্যে যেন হৃদয় হরণ কর্পূরের মতো উবে গেছিল। কিন্তু যদি সে পালিয়ে যায়, আমরা সবগুলো জায়গায়, প্রতিটি পোস্টিংয়ে, প্রতিটি রাস্তায়, প্রতিটি সিগন্যালিংয়ের সমস্ত সিকিউরিটিকে সতর্ক করে দিয়েছিলাম। বলেছিলাম মুখের বর্ণনা এবং পাঠিয়ে দিয়েছিলাম থানার সিসিটিভি ফুটেজে উঠে আসা কেবলমাত্র ওর মুখের ছবিটা। তাও কি করে সম্ভব? আমাদের বড়বাবু থানার সিসিটিভি ফুটেজে সৌভাগ্যবশত টেবিলের আড়ালে ঘটে যাওয়া বিবেকের সঙ্গে সেই বিবেকহীন ঘটনার বিভীষিকাময় রূপটি নিজের চোখের সামনে দেখতে পাননি। শুধু
আঁচ করতে পেরেছিলেন ঘটনার বাহ্যিক চেহারার উপলব্ধি। আমি আট ঘাট বেঁধেই বসলাম। এই হৃদয় হরণের রহস্য আমি সমাধান করেই ছাড়ব। তাই আমি মহাভারতের ভীষ্মের মতো জেদ ধরে বসলাম। ব্যাপারটা আপাতত কাউকে জানতে দিলাম না। চলে গেলাম পাগলাগারদের তথ্য সংগ্রাহক বা ডেটা রিজার্ভার টেবিলে সুবিমল বাবুর কাছে। নমস্কার, আমি ইন্সপেক্টর রণজয় পোদ্দার। 17 নম্বর সেলের উন্মাত্রের ব্যাপারে আমার কিছু ইনফরমেশন লাগবে। আশা করি কোঅপারেট করবেন। হ্যাঁ, নিশ্চয়ই, বসুন না। এর নাম হৃদয় হরণ, বাঁকুড়ার বাসিন্দা ছিল। লেখালেখি করার শখ ছিল, তবে প্রতিভা নয়, কারণ উচ্চদরের লেখা লিখে উঠতে পারেনি কখনো। তারপর কোনো কারণের জন্য ওকে রাঁচির অ্যাসাইলামে পাঠানো হয়েছিল। 3-4 বছর আগে রাঁচি থেকে আসা কোনো লরিতে ও চলে আসে এবং হয়তো নিজের জ্ঞানতই বাঁকুড়াতেই এসে নামে। এই 1 বছর আগে তারপর হঠাৎ আমার ফোনটা রিং রিং করে বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে কানে দিতেই ওদিক থেকে ভেসে এলো শ্যামাপুকুর থানার সুপারিনটেন্ডেন্টের কণ্ঠস্বর। হ্যাঁ রন, তোমাকে কিছু ডকুমেন্টস মেল করে দিয়েছি, সময় হলে একটু দেখে নিও। আর হ্যাঁ, সময় হলে কালই আমার থানাতে এসো, একটা জরুরি কথা আছে। সেদিন সুবিমল বাবুর কাছ থেকে আর বিশেষ কিছু জানতে পারিনি, তবে শ্যামপুকুর থানার ডকুমেন্টসগুলো পড়ে যা জানতে পারলাম সেটার একটু বিবরণ দেওয়া দরকার। শ্যামপুকুর থানা থেকে কয়েক মাস আগে স্থানীয় স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রের পরিচালক, যাকে বলে শর্ট ফিল্ম ডিরেক্টর, ভবানীচরণ বাবুর আকস্মিক মৃত্যুর তদন্ত হচ্ছিল। বায়োস্কোপ কেস বলে যেটা চলতি কথায় বলা হচ্ছে। সাম্প্রতিক আবার কেসটিকে নাকি রিওপেন করা হয়েছে। এরপর 1 সপ্তাহ কেটে গেল। হৃদয় হরণকে নিয়ে আমার গবেষণা যদিও থামেনি। ও, মাঝখানে বলতে ভুলেই গিয়েছিলাম, আমার একটু সাহিত্য চর্চা করতে ভালো লাগে। সেই প্রসঙ্গে অনেক সাহিত্যিক সম্মেলনে আমি যাওয়া আসা করি। সময়ের ফাঁকে যখন ডানা মেলতে পারি 2-4টে লাইন লিখেও ফেলি। ছোট ছোট কবিতা, মাঝে মাঝে রবিবাসরীয়তে বেরো হয়েছে। এবছর রবি সংখ্যায় রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে কল্লোল পত্রিকা পুনঃমুদ্রণ হচ্ছে এবং সেখানে আমার একটি কবিতা সম্পাদক মহাশয় পছন্দ করেছেন। প্রথমে একটু লাজুক হয়েছিলাম, এই নগণ্য মানুষের কবিতা এত বড় একটা পত্রিকায় জায়গা করে নিয়েছিল। যাই হোক, স্বপ্রশংসা না করে প্রসঙ্গে ফিরি। আজ কল্লোল পত্রিকার একটি মুদ্রিত কপি সংশোধন করার পর আমার হাতে তুলে দেওয়ার কথা, তাই বইমেলাতে ওদের আয়োজিত অনুষ্ঠানে আমায় নিমন্ত্রণ করে। এদিকে হৃদয় হরণের গবেষণার সঙ্গে সঙ্গে আমার প্রলুব্ধ মন সম্মান আর খাতিরের জন্য উপচিয়ে পড়া বাসনায় পৌঁছে গেল বইমেলাতে। পিপুল অনুষ্ঠানের শেষে একটি মুদ্রিত কপি নিয়ে ফিরলাম বাড়ি। তখন রাত 12টা। হঠাৎই ঝোঁক উঠল, ভাবলাম মুদ্রিত কপিটা একটু চোখ বোলায়। একটু গরম কফি খেতে খেতে একটার পর একটা পৃষ্ঠা উল্টাতে লাগলাম। হ্যাঁ, আমার কবিতাটা আমি অনেক আগেই পড়ে নিয়েছি। তারপর অন্যান্য বর্তমান লেখকের কলমের গতিশীলতাকে যাচাই করার উদ্দেশ্যেই হয়তো আমি পড়েই চলেছি অনর্গল। অবশেষে একটা গল্পতে এসে আমার চোখ ঠেকল গল্পের নামে, শতদল। গল্পটা পড়া শুরু করলাম। তখন পৃথিবীতে 3095 সাল, হয়তো কলিযুগ তার অন্তিমে পৌঁছেছে। দিকে দিকে প্রচণ্ড দূষণ, মানুষের মধ্যে প্রচণ্ড ধর্মীয় ভেদাভেদ, পশুদের প্রচণ্ড অভাবে মাংসের দোকানে এবং মানুষের খাদ্যের মাংসের অভাব। দূষণের মাত্রা এতটাই বেড়েছে, একটু শব্দ দূষণে বৃদ্ধরা হার্ট ব্লক করে মারা যেতে পারে। তাই 1,000,000 লক্ষের মানে 1,00,000,000 শব্দের একটি সীমা করে দেওয়া হয়েছে। এর থেকে যারা বেশি শব্দ বলবে তাদের তৎক্ষণাৎ মৃত্যু হবে। শতদল 3095 সালের অন্তিম পর্বের সম্পূর্ণ ব্যাপারটি নিজের মস্তিষ্কে কল্পনা করতে থাকে। শতদলের ডিসলেক্সিয়া রয়েছে, তাই সে কথা বলতে পারে না। সেই মানসিক প্রভাবে কাবু হয়ে সে এমন একটি দূষিত গ্রহের দুনিয়া কল্পনা করেছে।
এই গল্পগুলো যখনই শতদল কাউকে শোনায়, যদি কেউ চোখ দিয়ে না পড়ে তার চোখ তুলে নেয়, আর যদি কেউ কান দিয়ে না শোনে তার কান খুবলে নেয়। শতদল তার একটি কবিতার মাধ্যমে এই যুগের অন্তিম পর্বে শঙ্খধ্বনি করতে চায়। কবিতাটা ঠিক এরকম: ধ্বংস এলো, প্রলয় এলো, এই চেনা গ্রহ হবে শেষ, শব্দ দূষণ, শব্দ দূষণ, শূন্য হবে জনমানবে ভরা দেশ। একটি শব্দ, দুটি শব্দ, বলবে কত আর, শব্দের দাম, শব্দের ট্যাক্স, জিভ কেটে যাক সবার। 1,000,000,000 শব্দের পর হয় যেন আয়ু শেষ। আমার পৃথিবী এমন হলে লাগতো ভালো বেশ, লাগতো ভালো বেশ। কবিতাটির প্রত্যেকটি শব্দ পড়ার সঙ্গে সঙ্গে আমার মস্তিষ্কে এক অন্য ধরনের রাসায়নিক প্রতিক্রিয়া শুরু হলো। এই কবিতার প্রত্যেকটা শব্দ, এই কবিতা প্রথম শোনার প্রত্যেকটা সেকেন্ড আমার চেনা, খুব চেনা। আমার মনে পড়ে গেল শতদলের কথা, আবার মনে পড়ল শতদলের কবিতার কথা। মনে পড়ল সেদিন আষাঢ় মাসে থানায় সেই আগন্তুকের সঙ্গে নিয়ে আসা পার্সেল করা বাক্সের মধ্যে 13টি মানুষের শরীরের অঙ্গ, 6 জনের চোখ, 7 জনের কান। আমি আবার ঘামতে শুরু করলাম। খুব ধীরে ধীরে নিজের চোখটাকে পৃষ্ঠার ওপরের দিকে তুললাম এবং তুলেই লেখকের নামটি দেখে চোখ ছানা বড়া হয়ে গেল। গল্পের নাম শতদল, লেখকের নামে লেখা আছে অধমের নাম হৃদয়। তবে কি সেই হৃদয় হরণ? সেদিন সুবিমল বাবু পানিহাটি পাগলা গারদে আমায় বলেছিলেন হৃদয় হরণের লেখালেখির শখ ছিল। আমার হঠাৎ যেন মনে পড়ল বিরূপাক্ষদার পাঠানো মেলটার কথা। যখন খুলে দেখি নজরে পড়ার মতো দুটো জিনিস, দুটোই হলো ছবি। প্রথমটি পেন্সিল স্কেচ করা ছবি, দ্বিতীয়টি মৃতদেহের ছবি। মৃতদেহের ছবিতে বায়োস্কোপ ইউটিউব চ্যানেলের শর্ট ফিল্ম। ডিরেক্টর ভবানীচরণ বাবুর মৃতদেহে শুধু দুটো চোখ নেই, আর পেন্সিল স্কেচের ছবিতে খুব ছোট ছোট বিন্দুর মতো ডট করা দাড়িগুলো একটু মুছে দিলে একদম পরিষ্কার করা গাল ও ছোট করে কাটা চুল একজনেরই মুখের সঙ্গে মিলে যায়, হৃদয় হরণ। সবকিছু কেমন যেন মিলে যাচ্ছিল। আমার চিন্তা ভাবনার কয়েনের এপিঠে হৃদয় হরণ, অন্যদিকে ওর সংগ্রহে সেই বিভীষিকাময় 6 জোড়া চোখ আর 7 জোড়া কান। আর ভবানীচরণ বাবুর ডেড বডিতে স্রেফ চোখ দুটো নেই। বিরূপাক্ষদা যে বায়োস্কোপ কেসটি হ্যান্ডেল করছে তার সঙ্গে হৃদয় হরণের কি কোনো সম্পর্ক আছে? আমার ঘড়িটি অনেক পুরনো দিনের, তাই 1টা বাজতেই একটা শব্দ হলো। আমার মনের মধ্যে যে স্নায়বিক উত্তেজনা সৃষ্টি হয়েছিল সেটি যেন একটু আঘাতপ্রাপ্ত হলো। যেন আমার স্নায়বিক উত্তেজনা বিস্তৃত রাস্তায় ছুটতে ছুটতে একটা পাথরে ধাক্কা খেল। হঠাৎ আমার ডান কাঁধে কেউ যেন হাত রাখল, শীতল শিহরণের সঙ্গে। আর পেছন দিকে তাকাতেই হাসি মুখে হৃদয় হরণের মলিন মুখ, কিন্তু সেই হাসির মধ্যে একটা ভয় লুকিয়ে আছে। অথচ সেই মুখের মধ্যে হাসিও মিশে রয়েছে। কিন্তু ওর এই আকস্মিক আগমন কিভাবে হলো? কি করে হলো? আমি তো দরজা লাগিয়েছিলাম, নাকি খুলে রেখেছিলাম দরজা? আমার বুকের বাম দিকটা প্রচন্ড যন্ত্রণা করতে লাগলো। আমি বিছানার চাদরকে শক্ত করে ধরলাম। হৃদয় হরণকে জিজ্ঞেস করলাম, কি কি হয়েছে? আমার পিছনে আবার কেন? অনেকটা কাঁপা কাঁপা গলায় আমি প্রশ্নটা করলাম। দেখলাম কোনো উত্তর দিচ্ছে না।
কিন্তু তার মুখে ভয় আর তার সঙ্গে মেশানো রয়েছে সেই অদ্ভুত হাসি। কখনো সে অদ্ভুতভাবে হাসছে, আবার কখনো ভয়ে সন্ত্রস্ত হয়ে যাচ্ছে। প্রচণ্ড ভয়ে তার মুখে করুণার ছাপ। আমি হয়তো হৃদয়হরণের থেকেও প্রচণ্ড বেশি ভয় পেয়েছিলাম, কিন্তু তার অভিব্যক্তি আমার মুখ থেকে বহিঃপ্রকাশ হচ্ছিল না। আমি হৃদয়হরণকে বারবার প্রশ্ন ছুঁড়ে দিচ্ছি, কিন্তু হৃদয়হরণ সেই প্রশ্ন ধরেও তার উত্তর না দিয়েই আমার দিকে তার অদ্ভুত দৃষ্টি ছুঁড়ে দিচ্ছে। আমি একটু একটু করে পিছিয়ে যাচ্ছি, আর হৃদয়হরণ আমার বিছানার দিকে এগিয়ে আসছে। আমি পিছিয়ে যাচ্ছি, আর আমার বিছানার দিকে এগিয়ে আসছে। তারপর আমি খেয়াল করলাম হৃদয়হরণ তার পিঠের পিছনে জামার মধ্যে থেকে বের করল তীরের মতো দেখতে একটি বিশেষ অস্ত্র, আর সেই তীরটিকে নিয়ে মেঝেতে লাফিয়ে বিছানার উপর উঠে আমার বুকে ফুঁড়ে দেওয়ার জন্য উদ্যত হলো সে। আমি প্রচণ্ড চিৎকার করে মেঝেতে পড়ে গেলাম। হয়তো আমার জীবনের শেষ নিঃশ্বাস ছাড়ার পূর্বে একটাই প্রশ্ন কিছুটা শুনতে পেয়েছিলাম। খুব ধীর কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে হৃদয়হরণ জিজ্ঞেস করেছিল, শতদলের কি হয়েছিল? শতদল তো কাল্পনিক চরিত্র, তার সম্পর্কে আমার কিচ্ছু জানা নেই। ভয়ার্ত শরীরে তারপর আমি অনুভব করলাম প্রচণ্ড যন্ত্রণা সেই শির দাঁড়া বরাবর। আপনারা শুনছেন সংবাদ চ্যানেল প্রতিফলন। আমি আপনাদের সঙ্গে বিদিতা। গতকাল রাতেই রহস্যজনকভাবে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় বাঁকুড়া সদর পুলিশ স্টেশনের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট রণজয় পোদ্দারের, এবং তদন্তের পর এটাই বহিঃপ্রকাশ হচ্ছে বাঁকুড়ার বাসিন্দা হৃদয়হরণ দস্তিদার। তার কোনো একটি যোগসূত্র রয়েছে এই আত্মহত্যা বা আকস্মিক মৃত্যু বা খুনের পিছনে। এই হৃদয়হরণ একজন মানসিক ভারসাম্য হারানো পিছিয়ে পড়া লেখক। একটি বিশেষ গোষ্ঠী বায়োস্কোপের সদস্য এই হৃদয়হরণ। এই গোষ্ঠী নবান্ন ক্যাফেতে আলোচনায় বসত। তাদের মধ্যে হৃদয়হরণকে শনাক্ত করা হয়েছে। ওই দলের কোনো সদস্যই এখন আর বেঁচে নেই। তার কারণ হৃদয়হরণ প্রত্যেকজনকে তার গল্প বলার পর প্রাণ হরণ করে নিত। ওই দলে ছিল মোট 12 জন সদস্য। তার মধ্যে 6 জনের চোখ এবং 6 জনের কান খুবলে নিয়েছিল হৃদয়হরণ। তার কারণ হৃদয়হরণ পেয়েছিল ব্যঙ্গ, পেয়েছিল বিশ্বাসঘাতকতা। তার দলের সদস্যদের গল্পের চরিত্র শতদলের সম্পর্কে ব্যঙ্গাত্মক কটূক্তি তার একদম সহ্য হতো না। বাঁকুড়ার নবান্ন ক্যাফেতে একদিকে নিউজ রিপোর্টিং হচ্ছে টিভিতে, অন্যদিকে টেবিলে 2টো কফির কাপের উষ্ণ ধোঁয়ার এপার ওপারে বসে 2 ব্যক্তি। একজনের পরিচয় পানিহাটির পাগলাগারদের তথ্য সংরক্ষক সুবিমল বাবু, আর অন্যজন বেশ রাজকীয় শরীরের একজন পুরুষ, শ্যামপুকুর থানার সুপারিনটেন্ডেন্ট বিরূপাক্ষ। এটাই সেই নবান্ন ক্যাফে যেখানে বায়োস্কোপ সোসাইটির মেম্বাররা বসে আড্ডা দিত। এটাই সেই বায়োস্কোপ সোসাইটি যে সোসাইটির অন্যতম সদস্য ছিল হৃদয়হরণ দস্তিদার। উষ্ণ কফির আলাপের নিমন্ত্রণটা বিরূপাক্ষবাবুই আয়োজন করেছিলেন। তার কারণ একটু পরেই বুঝতে পারবেন। তা মুখোমুখি বসে থাকা সুবিমলবাবুর সাথে বিরূপাক্ষবাবু কিছু কথোপকথনে ব্যস্ত ছিলেন। ওই ব্যস্ততার মধ্যে লুকিয়েছিল আরও কিছু রহস্যের জটলা। ক্যাফের টিভিতে প্রতিফলন চ্যানেলে, না বলাটা খুব ভুল হবে, শুধু প্রতিফলন নয়, এখন প্রত্যেকটি চ্যানেলেরই একটাই ডেডলাইন, হৃদয়হরণ ও রণজয়ের মৃত্যু রহস্য। বিশেষজ্ঞদের মধ্যে কেউ বলছে হৃদয়হরণ সিরিয়াল কিলার, কেউ বলছে হৃদয়হরণ একজন মানসিক আক্রান্ত রোগী। সংখ্যায় গুটি কয়েক লোকের কাছে হৃদয়হরণ নাকি পুরোদস্তুর প্রচেষ্টাকারী একজন
ভাঙা কলমের লেখক। কিন্তু আপাতত হৃদয়হরণ এখন কোথায়, হয়তো ত্রিভুবনের সেটা কেউই জানে না। কফিতে একটা চুমুক দিয়ে একটু বিষণ্ণতা কিন্তু বেশিরভাগটাই রহস্যের ভাঁজযুক্ত মুখে বিরূপাক্ষ বলে উঠল, আচ্ছা সুবিমলদা, তুমি কি জানো এই বায়োস্কোপ সোসাইটির যে 12 জন সদস্য ছিল তাদের চোখ এবং কান এতটা নৃশংসভাবে হৃদয়হরণ কেন খুবলে তুলে নিয়েছিল? এই ব্যাপারে জানতে হলে স্যার আপনাকে ওর ব্যাকগ্রাউন্ডটা একটু জানতে হবে। সেদিন আমার কাছে রণজয় এসেছিল বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ থেকে। আমি ওকে ওই কথাগুলোই বলতে যাচ্ছিলাম, কিন্তু তার আগে কথার মাঝে আপনার ফোন আসে। আপনি ওকে কিছু একটা পাঠিয়েছিলেন, তারপরও বাড়ি ফিরে যায়। হ্যাঁ, আমি ওকে ভবানীচরণ বাবুর যে কেসটা রিওপেন করেছিলাম তারই কিছু ডকুমেন্টস পাঠিয়েছিলাম। ভবানীচরণ? আপনি শর্ট ফিল্ম ডিরেক্টরের কথা বলছেন কি? আপনাকে তাহলে পুরো ব্যাপারটা বলি, শুনুন। আসলে বায়োস্কোপ সোসাইটি মূলত লেখক, গায়ক, চলচ্চিত্র পরিচালক, এই সমস্ত প্রতিভাবান মানুষের একটা আঁতুর ঘর। এদের আলোচনা বর্তমান সময় নিয়ে। এদের নিজস্ব পত্রপত্রিকা এগুলোও ছিল। হৃদয়হরণ বেশি পুরনো না, সাম্প্রতিক সদস্য। জেডিতে যেগুলো লেখা হয়েছে, এই শতদলের কবিতা, শতদল নামক গল্প, এই শতদল আর কেউ নয়, হৃদয়হরণের ছেলে। বলো কি? হ্যাঁ স্যার, এটাই সত্যি। তো এই শতদলের কিছু সমস্যা ছিল, মূলত একটা বিশেষ জিনগত রোগ, এবং ওই রোগের জন্য পারিপার্শ্বিক অন্যান্য সিমটমসগুলো ওর মধ্যে দেখা দেয়। ওর জিনগত রোগটির নাম হলো ডাউন সিনড্রোম। জানেন, এই রোগে আক্রান্ত শিশুদের শারীরিক আকার একটু অন্যরকম। এখন এই অন্যরকম শব্দটার মধ্যেই লুকিয়ে আছে সমাজের মানুষের ঘৃণার চোখ, টন্টিটকিরি, আর কিছু কুসংস্কার। সাধারণ মস্তিষ্কের তুলনায় শতদলের মস্তিষ্কটা একটু বড় ছিল। আর হাতের আকৃতি অদ্ভুত ধরনের। শরীরের কাঠামোতে হাতের আর পায়ের অনুপাত সমান নয়। শীতকালে যেমন চামড়া উঠে যায়, ওর 2 হাতের চামড়ার অবস্থা ওইরকম সরীসৃপের মতো ছিল। আর শতদলের ডিসলেক্সিয়াও ছিল। খুব একটা কথা বলতে পারত না। প্রয়োজনে কখনো একটা শব্দ না হলে হুঁ বা মুখে উঁ শব্দ উচ্চারণ করত। আচ্ছা শুনুন স্যার, এই যে শতদলের যে কবিতাটা নিয়ে এত চর্চা হচ্ছে, ধ্বংস এলো, প্রলয় এলো, এই চেনা গ্রহ হবে শেষ, শব্দ দূষণ, শব্দ দূষণ, শূন্য হবে জনমানবে ভরা দেশ। একটি শব্দ, 2টি শব্দ, বলবে কত আর? শব্দের দাম, শব্দের ট্যাক্স, জীব কেটে যাক সবার। 1,000,000,000 শব্দের পর হয় যেন আয়ু শেষ। আমার পৃথিবী এমন হলে লাগতো ভালো বেশ, লাগতো ভালো বেশ। হ্যাঁ, এটা তো আমারও জানা। কিন্তু আপনার যেটা অজানা সেটা হলো এটা সম্পূর্ণ কবিতা নয়। এই কবিতার আরও কয়েকটা লাইন বাকি রয়েছে। আপনি কিছুটা এমন ধরতে পারেন, এই শতদলের বিশেষ একটি সমস্যা ছিল, ও নিজেকে প্রি অ্যাপোক্যালিপস ভাবনায় 3095 সালে হারিয়ে ফেলত। ওর কথা না বলতে পারার কারণে ও এমন একটি গ্রহের কল্পনা করেছিল যে গ্রহতে মানুষ শব্দ দূষণের চরম মাত্রায় পৌঁছে গেছে। 1,00,000-এর বেশি শব্দ উচ্চারণ করলে তৎক্ষণাৎ তার মৃত্যু হবে। ও যে দুনিয়ার কল্পনা করেছিল, সেই দুনিয়াটাও নিজের মতো চালাতে চেয়েছিল। সেই দুনিয়াতে ওর নিজের কনস্টিটিউশন, যাকে বলে নতুন সংবিধান থাকবে, পরিকল্পনা করে কিছু নিয়মাবলীর, এবং যে সেই নিয়ম ভাঙবে তার শাস্তি বা পানিশমেন্টও ছিল।
এবং কবিতার বাকি লাইনগুলো সেই পানিশমেন্টকেই ব্যাখ্যা করে। অনেক হলো ঠোঁটের শ্রম, করোনা সাহেব, নিয়ম ভাঙলে শাস্তি পাবে, কারণ আমি অসুর, আমি দেব। আমার নিয়মে না দিলে কান উপড়ে নেব সমূলে। বোধগম্য তখন হবে রক্তাক্ত ক্ষতে যন্ত্রণা হলে। অন্যে যদি নিয়ম ভাঙে তা দেখেও বন্ধ করলে চোখ, তাহলে সম্পূর্ণভাবে অন্ধের জীবন করতে হবে ভোগ। তোমার রক্ষী আমার খাঁচায়, ধৃতরাষ্ট্র তুমি হবে। বোঝো আমার গ্রহের নিয়ম, না হলে পরিণত হও সবে। আচ্ছা, ব্যাপারটা তাহলে এইরকম। কোয়াইট স্ট্রেঞ্জ। কিন্তু ইন্টেনশন যদি শতদলের থাকে, চোখ আর কান খুবলে নেওয়ার কাজটা হৃদয় হরণ করলো কেন? আর একটা 10-11 বছরের বাচ্চার ক্ষেত্রে এত বড় বড় মানুষের চোখ কান খুবলে নেওয়া একেবারেই চারটিখানি কথা নয়। বলছি, একটু ধৈর্য ধরুন। আমি আমার ধারণাটা থেকেই আপনাকে বলছি। শতদলের ডাউন সিনড্রোম ছিল, শতদলের মা ছিল না। তাই হৃদয়হরণই ওর মা বাবা সব। যেখানে যেত হৃদয়হরণের সঙ্গে যেত। অনেক অপমান, অনেক কটাক্ষ শুনতে হয়েছে। তো বছর 4 আগে হৃদয়হরণের বাড়িতে আড্ডায় বসেছে মোট 13 জন। হৃদয়হরণ এবং বাকি 12 জন। আরও একজন সদস্য ছিল, সে বাড়ির সদস্য, বায়োস্কোপের সদস্য নয়। তার নাম শতদল। শতদল নিজের বাড়ির কামরায় আছে। এদিকে কথা হচ্ছে হৃদয়হরণের সঙ্গে। সবাই মিলে আলোচনা করছে। আলোচনার প্রসঙ্গ একটি শর্ট ফিল্ম। প্রধান পরিচালক ভবানীচরণ বাবুই কথাটা প্রথম পারল। এই হৃদয়, তুই একটা ভালো দেখে একটা স্ক্রিপ্ট লিখতো, হ্যাঁ, মানে যেটার ওপর না আমরা একটা দারুণ শর্ট ফিল্ম বানাতে পারি, বুঝলি? আছে তো স্ক্রিপ্ট আমার কাছে আছে। তোরা কি আমার স্ক্রিপ্টের ওপর কাজ করবি? দূর, ওসব আতেল মার্কা স্ক্রিপ্ট নিয়ে কাজ হবে না। ভালো কিছু লেখ, কোনো মৌলিক চিন্তা ভাবনা। তোর লেখার মধ্যে তুই প্রচন্ড পজিটিভনেস দেখাস। তোর বাচ্চাকে নিয়ে পজিটিভ। বাচ্চা তো শালা তোর ডাউন সিনড্রোমের মাল একটা। হাত পা সবই বিকৃত। দেখলে মনে হয় যেন আসতো গোটা একটা সাইকো। ওই রকম ভাবে গল্প চলবে না হৃদয়। অন্য কিছু লেখ, মানে তোর বাচ্চাকে দিয়ে সাইকো বানিয়ে ভয়ঙ্কর বিভৎস কিছু একটা লিখতে পারিস। পুরো তার কাটা করে দিতে হবে বাচ্চাকে গল্প, বুঝলি? যদিও সত্যি তার কাটা। এমনিতে হৃদয়হরণকে দিয়ে বিনা পয়সাতেই কাজ করিয়ে নিত এরা। হৃদয়হরণের লেখা কবিতা, গল্প কখনো কখনো নিজের নামেও চালিয়ে দিয়েছে। মাসের পর মাস হৃদয়হরণকে নিয়ে এবং হৃদয়হরণের ছেলের শারীরিক আকৃতি নিয়ে হাসাহাসি করেছে। মানে ওই তার কার্যকলাপ আর কি। মুখ থেকে কখনো অজান্তে লালা পড়ে যাওয়া, জলের গ্লাস তুলতে গিয়ে হাত কাঁপা, গ্লাস পড়ে যাওয়া, তবে ভাত খেতে গিয়ে মুখে ঠোঁটে যেখানে সেখানে ভাতের চালের দানা লেগে থাকা, ভালো মতো সর্দি না মুছতে পারায় নাকের উপর আস্তরণ তৈরি হয়ে যাওয়া, এই সমস্ত কিছু নিয়ে ওই কমিউনিটির সদস্যরা প্রচণ্ড হাসাহাসি করতো, মেন্টালি টিজ করতো, অপমান করতো, মদ্যপ অবস্থায় গালিগালাজও করত। এবং হৃদয়হরণের বাড়িতেই কখনো কখনো ছেলেটার উপর হাতও তুলত। বেচারা ডাউন সিনড্রোমের দুর্বল নিরীহ ছেলে, কি আর করবে? অপরের মার খেত, গাল খেত, নিজের জিনগত সমস্যার জন্য। সমস্যা তার জিনগত, তার ব্যক্তিত্বের নয়।
তার ব্যবহারের নয়, সমস্যা তার কথা বলার নয়। তার জন্মের, তার অস্তিত্বের সমস্যার জন্য তাকে বাস্তুতন্ত্র ধিক্কার জানাতো। বাজারহাটের লোক তাকে নোংরা দৃষ্টিতে দেখত। স্কুলের ছেলেরা কখনো বোর্ডে তার নগ্ন চিত্র এঁকে সেখানে উল্টোপাল্টা কমেন্ট করত। শতদলকে বাঁচতে দিচ্ছিল না এই তথাকথিত অ্যাডাল্ট বা ম্যাচিওর সমাজ। শতদলের জীবনে যে বেদনা, যে কষ্ট, সেগুলো তার লেখার মধ্যেই প্রকাশ পেত। সেদিন ভবানীচরণের উপর প্রচণ্ড ক্ষোভ হয়েছিল তার। একদিন দুদিন ঠিক আছে, কিন্তু মাসের পর মাস একইভাবে যদি মানসিক টর্চার করা হয়, সেই টর্চারের লেভেলটা মাত্রাতিরিক্ত হলে মানুষের মধ্যে ষড়রিপু বশ করে। ঠিক ঠিক যেই রকম ভাবে এরা কথা বলতো, প্রতিনিয়ত শতদলের কবিতাটা পড়ে এটাই হয়তো হৃদয় হরণের মনে হয়েছিল যে শতদলের কথাটাই ঠিক। 3095 সালে শব্দদূষণ হচ্ছে কি হচ্ছে না সেটা বড় কথা নয়, বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষের যথেচ্ছ শব্দ প্রয়োগের একটা সীমাবদ্ধতা করে দেওয়া উচিত। সেই শব্দের সীমাবদ্ধতা ভেঙে যদি এরা কথা বলে, তাহলে সত্যি এদের জিভ কিংবা চোখ কিংবা কান খুবলে তুলে নেওয়া উচিত। এদের করা অমানবিক অপমানই শতদলের এত মানসিক যন্ত্রণা। সেদিন যখন ওরা মদ্যপ অবস্থায় শতদলের জামা প্যান্ট খুলে উলঙ্গ শতদলকে টেবিলে শুইয়ে মদের গ্লাস থেকে দিলাম তোমায় বৎস গঙ্গা জলের ছিটা, তুমি তাড়াতাড়ি সেরে ওঠো বৎস। তোমার অঙ্গ লিঙ্গ সারা শরীরের বঙ্গতে যে অনুর্বর ভূমি, তা উর্বর হয়ে উঠুক বৎস। ওই ভবানী, এত সাহিত্য মারাচ্ছ কেন? হাতা কেলানেদের এত সম্মান দিও না। নিরীহ ও বাচ্চা, করিনি, করিস না, করিস না, করিস সেই 12 জন সদস্যের বিদ্রূপ ও বিনোদনের মধ্যে সেদিন হৃদয় হরণের আর্তনাদ চাপা পড়ে গিয়েছিল। তার শারীরিক আকৃতির ছবি ক্যাপচার করে সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাস্যরস বা বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করতে চেয়েছিল বায়োস্কোপের টিম। আপনি বলুন বিরূপাক্ষ স্যার, শুধুমাত্র জিনগত কারণে যার জন্মের পরে এই রকম বহিঃপ্রকাশ, সে কি বর্তমান সমাজের বিনোদনের একটা মাধ্যম? তার কি স্বাধীন সুষ্ঠুভাবে বেঁচে থাকার কোনো অধিকার নেই যখন সে কারোর কোনো ক্ষতি করছে না? এবার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন হৃদয় হরণ তারপরে কিভাবে কি পদক্ষেপ নিয়েছিল। বিরূপাক্ষ বেশ চুপ করে গেছিল কথাগুলো শুনে। হয়তো বিরূপাক্ষর হৃদয়ের কোনো না কোনো প্রকোষ্ঠে গিয়ে কথাগুলো ধাক্কা দিয়েছিল, এবং সেই ধাক্কা খেয়ে হৃদয় থেকে প্রতিফলিত কোনো অনুভূতি মস্তিষ্কে স্পর্শ করেছিল। এখান থেকে সে এটাই উপলব্ধি করেছিল, মানুষ তো মানুষই। অ্যানাটমিক্যালি তার শারীরিক আকার পরিবর্তন থাকলে তাকে কি আমরা মানুষ বলে গণ্য করব না? তাকে কি আমরা হোমোসেপিয়েন্স বলে গণ্য না করে এই সমাজ থেকে তাড়িয়ে দেব?
তার মজা বা খিল্লি ওড়াবো? এবারে কফিটা সম্পূর্ণ শেষ করে সুবিমলবাবু প্রশ্ন করলেন, আচ্ছা স্যার, আমি তো আপনাকে অনেক ডিটেলিং বললাম, যা কিছু আমি পানিহাটি পাগলা গারদের হৃদয় হরণের কাছ থেকে শুনেছি। কিন্তু আপনাকে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। হঠাৎ করে হৃদয় হরণ রণজয়কে কেন মারতে গেল? আমি এই ব্যাপারটা কুলকিনারা করতে পারলাম না। রণজয় আবার কি দোষ করল? তোমায় প্রথমে বলি পোস্টমর্টেমের রিপোর্টের কথাটা। প্রায় 1 বছর আগে আষাঢ় মাসে হৃদয়হরণ সদর থানাতে কমপ্লেন করতে যায় কেউ নাকি ওর ব্রেন চুরি করে নেয়। অন ডিউটি অফিসার বিবেককে তখন খুন করার পর হৃদয়হরণ রণজয়ের শিরদাঁড়াতে ধারালো কোনো অস্ত্র দিয়ে আঘাত করে। অস্ত্রের শীর্ষবিন্দুতে বিষ জাতীয় পদার্থ ছিল এবং যেদিন হৃদয়হরণ দ্বিতীয়বার রণজয়ের বাড়িতে ওকে আক্রমণ করল, আবারও সেই ধারালো অস্ত্র ওর শিরদাঁড়ায় আঘাত করে। পিজমি সম্প্রদায়ের ব্যবহৃত এক প্রকার বিষ ওই অস্ত্রের শীর্ষবিন্দুতে ছিল। অস্ত্রটা তীরের মতো। তো দ্বিতীয়বারের জন্য আবার রিপিট টক্সিক রিয়াকশনে এবং ম্যাসিভ ব্লিডিংয়ে রণজয়ের মৃত্যু হয়। প্রকৃতপক্ষে খুন করতেই হৃদয়হরণ গেছিল কিনা তার উত্তর আমার কাছে জানা নেই। আমি ধরে নিচ্ছি যদি খুন না করতে যায় তাহলে নিশ্চয়ই কিছু জানতে গেছিল বা কোনো জিনিস বা তথ্য আনতে গেছিল। হৃদয়হরণকে আঘাত করে সেটা হাসিল করার চেষ্টা করে, সেটা কি? আর যে প্রশ্নটা আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে সেটা হলো এই হৃদয়হরণ রণজয়ের বাড়ির বন্ধ জানলা দরজা ভেদ করে ভূত হয়ে কি ভেতরে ঢুকলো? যে ঘরে দরজা জানলা বন্ধ, আমরা সকালে গিয়ে দরজা ভেঙে ডেড বডিটা আবিষ্কার করি। যথারীতি রক্তাক্ত পিঠ এবং মুখের মাংসপেশি টান টান, গালের উপর ভেইনগুলো নীলচে দাগ স্পষ্ট। তো প্রশ্ন হচ্ছে হৃদয়হরণ কাজটা এক্সিকিউট করলো কিভাবে? সুবিমলবাবু এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না। রাতে বাসায় ফিরল বিরূপাক্ষ। যেহেতু বিরূপাক্ষ লোকের মুখে শুনেছিল সুবিমলবাবু এই গ্রামেরই বাসিন্দা ছিল আর পানিহাটি পাগলা গারদে সেদিন অন ডিউটি তিনিই ছিলেন, তাই ওনার ওপরেই প্রিলিমিনারি সন্দেহ হতে নবান্ন ক্যাফেতে নাটকীয় আমন্ত্রণের ভঙ্গিমায় কিছু কথা জানতে চেয়েছিল বিরূপাক্ষ। তবু মনে অনেকগুলো প্রশ্ন ঘোরাফেরা করতে লাগল। প্রশ্নগুলো বিরূপাক্ষর মস্তিষ্ককে বন্দুকের গুলির আওয়াজের মতো ঝাঁঝিয়ে তুলেছিল। প্রশ্নগুলো হলো, প্রথম প্রশ্ন এই যে হৃদয়হরণ রণজয়কে সেদিন রাত্রে খুন করতে গেল না, তাহলে কোন অন্য ইন্টেনশনে গেল? দ্বিতীয় প্রশ্ন, পাগলা গারদ থেকে বেরোলো কিভাবে? পানিহাটি পাগলা গারদের তথ্য সংগ্রাহক সুবিমল বাবু তো সেই বিষয়ে কিছু বলেননি। এমন একটি কড়া সিকিউরিটি সেল থেকে বেরিয়ে হৃদয়হরণ কিভাবে এলো? তৃতীয় প্রশ্ন, হৃদয়হরণের এই সমস্ত কাজের পিছনে অন্য কারোর সহযোগিতা আছে কি? তার থেকে বড় প্রশ্ন, যদি রণজয়ের বাসা বাড়ির জানলা দরজা সমস্ত কিছু বন্ধ থাকে, হৃদয়হরণ ঢুকলো কোন দিক থেকে? আরো একটা যেটা বিশেষ প্রশ্ন, শতদলের ভাবনাতে শাস্তি হিসেবে চোখ এবং কানকে তুলে নেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু ইনভেস্টিগেশনের রিপোর্টে একটা পোর্শনে রণজয় লিখে গেছিল হৃদয়হরণ তার গল্পগুলো যাদেরকে শোনাতো তার গল্পটা যদি কেউ গ্রহণযোগ্য না মনে করত তাহলে গল্প বলার পর তার প্রাণ কেড়ে নিত। আবার গ্রহণযোগ্যতার পাশাপাশি আরো একটা ফ্যাক্টর কাজ করে। হৃদয়হরণ প্রথম দিন রাত্রে এসে যে অভিযোগটা থানায় করেছিল যে ওর মস্তিষ্কের মধ্যে থেকে কেউ মগজ বা ব্রেন চুরি করে নিয়ে যায়, সেটা আসলে কে চুরি করে? সেটা ধরে নেওয়া যায় যে অতি আশ্চর্য অনুভূতি, সাইকোলজিক্যাল ডিফেক্ট। সেদিন থানায় কমপ্লেন করতে যাওয়াটা যদি ধরে নেওয়া যায় গল্প শোনাতে গিয়েছিল বা রণজয়কে আক্রমণ করতে গেছিল। আজ যদি সে রণজয়কে খুন করে থাকে, 1 বছর আগে তখন কেন করল না? তখন সে পালিয়ে গেল কেন? তার মানে অন্য কোনো আই উইটনেস ছিল কি? কিছুক্ষণের জন্য বিরূপাক্ষর মনে হল সন্দেহের তীর কিছুটা যেন সুবিমল বাবুর দিকেই ঝুঁকছে।
তাই খুব একটা দেরি না করে সেই রাত্রেই নিজের জিপ গাড়িতে উঠে সোজা রওনা দিল পানিহাটি পাগলাগারদের অনতি দূরে সুবিমল বাবুর বাগান বাড়িতে। সেখানে তিনি একাই থাকেন। বিরূপাক্ষ যখন দরজায় টোকা দেয়, তখন দরজায় টোকা দেওয়ার আগে কিছু একটা শব্দ শুনতে পায়। কিসের শব্দ? শব্দটা অনেকটা একটা ছোট শিশুর শব্দ, কিন্তু ছোট শিশুর শব্দটাকে যদি রেডিওতে রূপান্তরিত করা হয় এবং সেই রেডিও রূপান্তরণে যদি বৈদ্যুতিক তার ব্যবস্থার কোনো সমস্যা হয়, তাতে যে নয়েজ বা বাহ্যিক আওয়াজের সৃষ্টি হয়, এই রকম আওয়াজ মেশানো একটা শিশুর কণ্ঠস্বর শুনতে পেল। এবং সেই শিশুর কণ্ঠস্বর কিছু বলছে, তার প্রত্যুত্তরে শোনা যাচ্ছে সুবিমল বাবুর কণ্ঠস্বর। না না, হয়তো হ্যালুসিনেট করছি। এতটাই হৃদয় হরণের কেসের মধ্যে নিজে ইনভলভ হয়ে গেছি হয়তো। যাকে দরজায় টোকা দেওয়ার পর যখন দরজাটা খুলে ভেতরে ঢুকতে বলে সুবিমলবাবু চলে গেল চা বানাতে, তখন এক নজরে বারান্দার বাইরের ঘরটা 360 ডিগ্রিতে চোখটা ঘুরিয়ে নিয়ে একবার দেখে নিল বিরূপাক্ষ। তেমন কিছু না, পুলিশের স্বভাব বা প্রকৃতি হওয়ার জন্য রক্তে সন্দেহের একটা কণা তো বইতেই থাকে। তার প্রতিফলন হিসেবে রুমটা আরও একবার পুঙ্খানুপুঙ্খ দেখে নিল, যদি কেউ লুকিয়ে থাকে এই রুমের মধ্যে। তারপর দেখল ফ্যানের আওয়াজ হচ্ছে এবং ওদিকে ফায়ারপ্লেসের কাছে একটা রেডিও রাখা। মনে হলো রেডিওর তরঙ্গ থেকেই কথাগুলো আসছিল। সুবিমলবাবু গান বা কথা কিছু ব্রডকাস্ট শুনতে শুনতে কিছু বলছিল হয়তো, কারণ ওনার সোফার পাশে একটা মোবাইল রাখা ছিল। তবে সুবিমলবাবুর বাচ্চা বা পরিবার সম্পর্কে বিরূপাক্ষর সম্যক ধারণাটুকুও নেই, কারণ সেটার প্রয়োজন পড়েনি বলেই জিজ্ঞেস করেননি। সুবিমলবাবু সামনের টেবিলে চায়ের ট্রে নামিয়ে রেখে পাশের চেয়ারে বসলেন। আচ্ছা সুবিমলদা, আপনি বললেন যে শারীরিক এবং মেন্টাল টর্চারের কারণে শতদলের কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে হৃদয়হরণ নাকি চোখ আর কান খুবলে নিয়েছে, কিন্তু ওদিকে রণজয় তার ইনভেস্টিগেশন রিপোর্টে লিখেছিল হৃদয়হরণ যাকে তার গল্প শুনিয়েছে তাদেরই নাকি শরীরের এই অবস্থা করেছে। তার নিদর্শন আরও দুটো এক্সট্রা রিপোর্ট, সেটা হলো সদর থানার বিবেকের হার্ট এবং জিভ তুলে নিয়েছিল এবং জব্বলপুর থানার রাধারাম গোছাইদের কানটা কেটে নিয়েছিল। তাহলে কোনটা ঠিক? বিরূপাক্ষ আরও কিছু বলতে যাবে, তার কথার মধ্যেই সুবিমলবাবু নিজের রুমের আলমারির দিকে এগিয়ে গেল এবং আলমারিটা খুলে একটা বই বার করে আনল। তারপর সেই বইটা ধরিয়ে দিল বিরূপাক্ষকে। বিরূপাক্ষ বইটাকে টেবিলের উপরে রাখল, কারণ বইটা বাইন্ডিং করে কভার করা ছিল। কভারটা খুলতেই প্রথমে যে নামটা দেখতে পেল, সেটা দেখা মাত্র শির দাঁড়াতে যেন বজ্রপাত পড়ে গেল একটা। বিরূপাক্ষর চোখের ভ্রু ধনুকের মতো আকার ধারণ করল, কারণ বইটার উপরে লেখা রয়েছে শতদল। বিরূপাক্ষ এক সাগর বিস্ময় নিয়ে প্রশ্ন করল, এ কি? শতদল তো একটা ছোট গল্প, যেটা কল্লোল পত্রিকাতে বেরিয়েছিল। এ তো দেখছি একটা পুরো ভলিউমের বই। ব্যাপারটা কি? আমার মাথা ঘেটে যাচ্ছে সুবিমল বাবু। আপনি এটা কোথা থেকে পেলেন? এটা কি? শতদল কোনো ছোট গল্প নয়, ওটা আসলে একটা উপন্যাস। তাছাড়া ওটা হৃদয়হরণের নিজের লেখা নয়। তাহলে ওইটা শতদলেরই লেখা। তার মানে শতদল আগে থেকেই লিখে রেখেছিল, যেটা ইনভেস্টিগেশন রিপোর্টে রণজয় লিখেছিল যে কল্লোল পত্রিকাতেও নাকি প্রথম পড়েছে শতদল অনুগল্পটি। এবার সেই কল্লোল পত্রিকার গল্পটাও আপনাকে দেখাচ্ছি। এই বলে সুবিমলবাবু কল্লোল পত্রিকার একটা কপি এনে সেই পৃষ্ঠাটা খুলে দেখাল, যেখানে রণজয়ের একটি গল্পের পরেই অধমের নাম হৃদয় নামে লেখা শতদল বলে একটি ছোট গল্প। কিন্তু তার থেকে বিস্ময়ের ব্যাপার যেটা হলো, তখন সুবিমলবাবু বললেন, এখানেই শেষ নয় স্যার। যতটুকু আপনি জেনেছেন
সেটুকু হলো ওর কাল্পনিক গ্রহ সম্পর্কে। কিন্তু ওর কাল্পনিক গ্রহে যে 8 জন চরিত্রের চোখ, কান এবং আর একটা চরিত্রের জিভ ও হার্ট তুলে নেওয়া হয়েছিল, সেই সিরিয়াল কিলিংয়ের ঘটনাগুলো সম্পর্কে আপনার ধারণা নেই। আসলে এই শতদল নামক উপন্যাসটিতে সেগুলো লেখা রয়েছে। এবং সব থেকে বিস্ময়ের ব্যাপার, যখন আমি উপন্যাসটা পড়ি তখন উপলব্ধি করি বায়োস্কোপ সোসাইটির 12 জন সদস্য ছিল, তাদের সঙ্গে এবং জব্বলপুর থানার কনস্টেবল রাধারাম গোছাইত আর আপনার বন্ধুর যে থানাতে পোস্টিং ছিল সেই সদর থানার বিবেকের যে চরিত্র, এই সবকটা চরিত্রের সঙ্গে ওই উপন্যাসের 8টি চরিত্রের মিল রয়েছে। সেটা ভয়ঙ্কর কাকতালীয় হলেও খুবই বিস্ময়কর ব্যাপার। তাহলে ও যে আবেদন করতে এসেছিল, ওর মস্তিষ্কটা কেউ চুরি করে নিয়ে যায়, সেটা কি? মানে এই বিষয়ে তার কি কোনো ব্যাখ্যা আছে আপনার কাছে? আসলে ব্যাপারটা হলো, পানিহাটি পাগলা গারোতেও মাঝে মাঝে ভুলভাল কথা বলতো, ঘুমের ঘরে উঠে পড়ে অদ্ভুত আচরণ করত। ওটা ওর কল্পনা যে ওর মস্তিষ্ক থেকে কেউ ব্রেন চুরি করে নিয়ে যাচ্ছে। এর মানে এটাই যে ওকে স্বপ্নে বা কোনো রকম বাহ্যিক শক্তি ওর ওপর প্রভাব বিস্তার করছে, যার থেকে ওর অনুভূতি হচ্ছে। আর সেই অনুভূতি হওয়াটাও স্বাভাবিক, কারণ হৃদয়হরণের এমওপিডি ছিল, যেটা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। তবে হৃদয়হরণেরটা যদি বাইপোলার সিনড্রোম বলে কিছু ভুল হবে না। শতদলের মৃত্যুর পর এতটাই বিষাদ এবং ক্যারেক্টার অবসেশন, সন্তান বিয়োগের পর সন্তানের লেখা উপন্যাস, গল্প, তার কবিতা সবকিছু ওকে এতটাই মতিভ্রম করে দিয়েছিল, নিজের শরীরের মধ্যেই শতদলের চরিত্রটাকে বিল্ড আপ করতে শুরু করে। আর এই গল্পটাই তো বায়োস্কোপ সোসাইটিকে শর্ট ফিল্মের জন্য রেফার করেছিল। আচ্ছা সুবিমল বাবু, একটা সত্যি কথা বলুন তো, যেদিন রণজয়ের খুনটা হয় সেদিন তো আপনি অন ডিউটিতে ছিলেন। আপনাদের পানিহাটি পাগলা গারদের এতটা কড়া সিকিউরিটি সেল থেকে ও কিভাবে পালিয়ে গেল? আর রণজয়কে যে এভাবে খুনটাও করলো, ওকে কি কেউ অ্যাসিস্ট করেছে? আপনি কি জানেন হৃদয়হরণের কোনো প্রাক্তন বন্ধু যার সঙ্গে ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে? দেখুন স্যার, এই বিষয়ে আমারও কিছু জানা নেই। ও কিভাবে যে বেরিয়ে গেল নিতান্তই আশ্চর্যের বিষয়। আমাদের নজরদারি এত কড়া, তার সত্ত্বেও যে কিভাবে চলে গেল। বিরূপাক্ষ বুঝল সুবিমলবাবু যে পরিমাণ তথ্য দিতে পারল তা খুবই অল্প। এদিকে কেস ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে চলেছে। আসলেই এখনো অনেক কিছু জানা বাকি। এই রহস্যের গভীরে অজানা আরও অনেক কিছু লুকিয়ে আছে। সবথেকে বড় কথা, হৃদয়হরণ এখন বাঁকুড়াতে, পশ্চিমবঙ্গে নাকি অন্য কোথাও পালিয়ে গেছে, কোনো তথ্যই নেই। বিরূপাক্ষ উপলব্ধি করল তদন্তের আরও গভীরে যেতে হবে। সেদিনের মতো শতদল উপন্যাসের বইটা সেখান থেকে নিয়ে বাসায় ফিরে এলো বিরূপাক্ষ। বিরূপাক্ষ ঘুমোতে গেল, কিন্তু সারা রাত বিছানায় এপাশ ওপাশ করেও ঘুম এলো না। রণজয় তার জুনিয়র, একসাথে তারা একাডেমিতে পড়াশুনো করেছে। রণজয়ের প্রতি তার আলাদা ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে। শুধু তদন্তের খাতিরে নয়, শুধু হৃদয়হরণ নয়, রণজয় জড়িয়ে রয়েছে এই কেসে। মনটা হালকা হলেও ভার হয়ে আছে বিরূপাক্ষর রণজয়ের মৃত্যুর জন্য। চারিদিক থেকে অনেকগুলো প্রশ্নের তীর যখন মস্তিষ্ক এফোর উফোর করে দিচ্ছে, তখন আর পারল না বিরূপাক্ষ। এক কাপ কফি নিয়ে বসে পড়ল স্টাডি টেবিলে। দেয়ালের ইনভেস্টিগেশন বোর্ডে চেটাতে লাগলো একটার পর একটা চিরকুট। আচ্ছা, কেসের গোড়া থেকেই শুরু করা যাক তাহলে। চিরকুট 1। সেদিন আষাঢ় মাসে হৃদয়হরণ থানায় কোন ইন্টেনশনে এসেছিল? গল্প বলার কারণে না রণজয়কে খুন করার কারণে? এবং কেন সে সেদিন পালিয়ে গেছিল রণজয়কে আধমরা অবস্থায় রেখে? আরও একটা আশ্চর্যকর জিনিস বিরূপাক্ষর মাথায় খেলে গেল, যেটা সে এতক্ষণ ভাবেইনি।
চিরকুট 2-তে সে সেটা লিখল। হৃদয়হরণ কিভাবে জানলো ফরমালিনের মধ্যেই মানুষের শরীরের অঙ্গকে সংরক্ষণ করা যায়? হিউম্যান ডেড বডি কনজারভেশন সম্পর্কে হৃদয়হরণের ধারণা কিভাবে হলো? চিরকুট 3, শতদল যদি ডাউন সিনড্রোমের পেশেন্ট হয়, কিভাবে লিখলো একটা গোটা উপন্যাস? এবার এইসব নিয়ে বিরূপাক্ষ বসল তার ল্যাপটপ নিয়ে। সে একটু স্টাডি আর রিসার্চ করে জানতে পারল ডাউন সিনড্রোমের ক্ষেত্রে মস্তিষ্কের ডেভেলপমেন্ট তো খুব একটা হয় না, কিন্তু যদি কেউ এদেরকে শেখায় তাহলে একটা ইমোশনাল দিক তৈরি হতে পারে। অনর্গল অভ্যাস আর শেখানোর মাধ্যমে এরা লিখতে পারে। বিরূপাক্ষ ভাবল তাহলে সম্ভব। চিরকুট 4, যদি শতদলের উপন্যাসটা বই হিসেবে প্রকাশিত হয়, অন্যান্য মানুষ কি জানে না এই সম্পর্কে? চিরকুট 5, সুবিমল বাবুর কাছে শতদলের উপন্যাসের বইয়ের কপিটা কিভাবে এলো? ওটা কি হৃদয়হরণ ওকে দিয়েছে? হিসেব মেলাতে পারছে না বিরূপাক্ষ। ছন্দ, তাল সবকিছু কেটে যাচ্ছে। নিজের মধ্যে একটু রাগ হল। স্টাডি টেবিলের ফুলদানিটাকে আছাড় মেরে ভেঙে ফেলল। আবার মাথাটাকে ঠান্ডা করে চেয়ারে বসল। এরপর স্নান সেরে এসে 6 নম্বর চিরকুটটা লিখল। বিজিমি সম্প্রদায়ের ব্যবহৃত বিষ ওকে কে সাপ্লাই দিত? চিরকুট 7, এত কড়া সিকিউরিটি থাকা সত্ত্বেও কিভাবে পানিহাটি পাগলাগারদ থেকে হৃদয়হরণ পালালো? চিরকুট 8, কেবলমাত্র মেন্টাল টিজিং এবং অত্যাচারের কারণেই কি বায়োস্কোপ সোসাইটির প্রত্যেককে সিরিয়াল কিলিং করল? চিরকুট 9, সুবিমল তার অনুজয়কে বলেছিল রাঁচির পাগলাগারদে হৃদয়হরণকে পাঠানো হয়েছিল কেন? পরের দিন ভোরবেলা বিরূপাক্ষ সোজা রওনা দিল রাঁচিতে। সেখানে ডিরেক্টর অফিস থেকে কথাবার্তা বলে 3-4 বছর আগের অন ডিউটি নিউরো সাইকোলজিস্ট মধুরিমা বসাক, যে কিনা হৃদয়হরণকে হ্যান্ডেল করত, তার কন্ট্যাক্ট পেয়ে বিরূপাক্ষ চলে গেল দিনাজপুর। দিনাজপুরের ঘটিয়ালি গ্রামে অবসরপ্রাপ্ত জীবন কাটাচ্ছে মধুরিমা বসাক। বয়সজনিত কারণে চামড়ায় ভাঁজের সৃষ্টি হয়েছে, কিন্তু বৃদ্ধার দৃষ্টিশক্তিটা খুবই ভালো। চশমার ব্যবহার করতে হবে এখনও মনে করেনি সেটা। যথারীতি আলাপ আলোচনার পর মেন পয়েন্টে ফিরে এলো বিরূপাক্ষ। বিরূপাক্ষ গম্ভীর গলায় জিজ্ঞেস করল, মধুরিমা ম্যাম, আপনি রাঁচিতে থাকাকালীন হৃদয়হরণ বলে কোনো পেশেন্টকে ডিল করেছেন? মধুরিমা নিজের স্মৃতিটা একবার চেক করে নিল। তারপর স্মৃতির অতল থেকে তার অভিজ্ঞতা বলার আগে কিছু ডকুমেন্টস নিয়ে এলো এবং বলল, দেখো বাবা, আমি না আমার প্রত্যেকটা পেশেন্টের একটা জেনারেল স্টাডি পেপারের সফট কপি আমার সঙ্গে রেখে থাকি। তো তুমি বছর আগের কথা বললে জানো? হ্যাঁ, তা প্রায় বছর 4 আগে। নাম হৃদয়হরণ দস্তিদার। কিছু সময় নিয়ে কাগজপত্র ঘেটে মধুরিমা দেবী উত্তর দিলেন, ও আচ্ছা আচ্ছা, হৃদয়হরণ। প্রচণ্ড কমপ্লেক্স পেশেন্ট। ক্লিনিক্যালি ডায়াগনোসিস করার পর আমি যেটা দেখলাম, ওর এক তো বাইপোলার সিনড্রোম রয়েইছে, তার মধ্যে আবার স্ট্যান্ডার্ডসন পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে। স্ট্যান্ডার্ড কি? না না বাবা, স্ট্যান্ডার্ড নয়, স্ট্যান্ডার্ডসন পার্সোনালিটি ডিসঅর্ডার। মনে হচ্ছে তুমি এটা শোনোনি তদন্ত করতে গিয়ে, না? তা ব্যাপারটা হলো, ওর একটা ভুলে যাওয়ার টেন্ডেন্সি ছিল। ওর সাথে কথা বলে জানতে পারি ওর ছেলের মৃত্যুটা ওকে খুবই ইমোশনালি ভারাক্রান্ত করেছিল, which was quite obvious. তারপরে নিজের ছেলের ক্যারেক্টারের অবসেশন থেকে যথারীতি ওর ওই বাইপোলার সিনড্রোমটা তৈরি হয়।
ও নিজের চোখের সামনেই নিজের ছেলের মৃত্যুটা দেখেছিল। হাউ প্যাথেটিক। কিন্তু মুশকিল কি জানো তো বাবা, ওর এই স্ট্যান্ডেলসন ডিসঅর্ডারের জন্য ও পুরো ঘটনাটার বৃত্তান্ত দিতে পারেনি, কিভাবে ওর ছেলে মারা গেল আর কি। আর যখন সুইচিং হতো, মানে হৃদয়হরণ থেকে শতদল ক্যারেক্টারে সুইচ করত, তখন ওর মনে হতো ওর মস্তিষ্কটা যন্ত্রণা হচ্ছে। ওটাকেই ও এমন অনুভব করতো যেন কেউ ওর ব্রেনটা চুরি করে নিয়ে যাচ্ছে, অর্থাৎ ওর ব্রেনটা হারিয়ে ফেলেছে। তখন ব্রেনটাকে খুঁজতে বের হতো, আবার যখন খুঁজতে বের হতো যে ওর ছেলে কোথায় হারিয়ে গেছে, ওই সময় ও ভুলে যেত যে ওর ছেলে আসলে মারা গেছিল। এইগুলো স্ট্যান্ডেলসন পার্সোনালিটি ডিসঅর্ডারের কিছু সমস্যা। তা বলে ভাববে না যে ও পার্মানেন্টলি ভুলে যেত। যখন অ্যাকচুয়াল হৃদয়হরণ ক্যারেক্টারের মধ্যে ও থাকতো, মানে নিজের মধ্যে, নিজের সত্তার মধ্যে থাকতো, তখন কিন্তু ওর সব মনে থাকতো। ইয়েস, ও বায়োস্কোপ কমিউনিটির কথা আমাকে বলেছিল। তাদের অসভ্য কদাকার ব্যবহার ওর ছেলের প্রতি, মানে শতদলের প্রতি, সে সম্পর্কেও আমাকে ও বলতো। ও এটাও বলতো ওর নাকি ইচ্ছে ছিল, মানে ভয়ানক রকমের ইচ্ছে ছিল, যে একটা গল্প বের হোক এবং ওর নিজের ছেলেরও একটা লেখা গল্প বা কবিতা কিছু বের হোক। সাহিত্যের প্রতি একটা প্রেম ছিল ওর। কিন্তু আমি কখনো ওর ছেলের মৃত্যুর ব্যাপারটা পরিষ্কারভাবে জানতে পারিনি বাবা। মধুরিমা দেবীকে ধন্যবাদ জানিয়ে সেদিন দিনাজপুর থেকে বিরূপাক্ষ বাসায় ফিরে এলো। বাসায় ফিরে এসে কি খেয়াল হলো, বিরূপাক্ষ শতদল উপন্যাসের বইটা নিয়ে বসল। রীতিমতো বইটা পুরোটা পড়া শেষ করল। পেছনের কভারে দেখল একটা অদ্ভুত জিনিস। সচরাচর যে সমস্ত বই পাবলিকেশন হাউস থেকে রিলিজ হয় সেগুলোতে ISBN নাম্বার থাকে। শতদল যে পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে তাতে কোনো ISBN নাম্বার নেই। আরও একটা জিনিস খেয়াল করল প্রথম পেজে। পাবলিকেশনের নাম জ্ঞান ভারতী পাবলিকেশন, আর নিচে লেখা সম্পাদক সুকান্ত মজুমদার। কেন জানি না একটা জিনিস তখন বিরূপাক্ষর মাথায় ট্রিগার করল। সুবিমল বাবুর পুরো নাম হলো সুবিমল মজুমদার। সুবিমল মজুমদার, সুকান্ত মজুমদার, কিছু কি ব্যাপার হবে? আরও একটা অদ্ভুত জিনিস এই যে শতদল উপন্যাসের বইটাতে যে প্রিন্টিং স্টাইল, তা আজ থেকে প্রায় বেশ কয়েক বছর পুরনো টাইপিং স্টাইলে প্রিন্ট করা। বর্তমানে যেসব বই উপন্যাস প্রকাশিত হচ্ছে সেগুলোর টাইপিং ফন্টটা অনেকটা পরিষ্কার এবং হাত দিয়ে ঘষলে কালি ওঠার প্রবণতা খুবই কম, এবং প্রত্যেকটা অক্ষর এতটা স্পষ্টভাবে প্রিন্ট করা যে তার ধারে পাশে কালির কোনো ছিটে ফোঁটা থাকে না। কিন্তু এক্ষেত্রে শতদল উপন্যাসের যে বইটা, তার যে অক্ষরগুলোর প্রিন্টিং স্টাইল অনেকটা পুরনো ধরনের হরফের। দেখলে মনে হবে প্রত্যেকটা অক্ষরের পাশে কিছুটা হলেও হালকা কালির ছিটে ফোঁটা রয়েছে। তখন বিরূপাক্ষ তার আতশ কাঁচ দিয়ে ভালো করে লেখাগুলো খেয়াল করল। বিরূপাক্ষ পরের দিন ভোর হতে বেরিয়ে পড়ল কলকাতার উদ্দেশ্যে। কলেজ স্ট্রিটে পৌঁছে সবথেকে পুরনো বই বন্ধু পাবলিকেশনের হাউজিং স্টাফের সাথে কথা বলল এবং জিজ্ঞেস করল জ্ঞান ভারতী পাবলিকেশন সম্পর্কে। পাবলিকেশন হাউসের প্রাক্তন ডিরেক্টর পশুপতি দাস বিরূপাক্ষকে একটা আমদইয়ের ভাঁড় ধরিয়ে বলল, স্যার, একটু আমদই খান। আহা, এইসবের আবার কি প্রয়োজন? আমি একটা তদন্তের খাতিরে এসেছি, আমাকে আপনি তথ্যগুলো দিন তাহলেই হবে, কারণ আপনি বয়সে অনেকটাই প্রবীণ। আমার মনে হলো আপনি কিছু
জানতে পারবেন। আসলে ব্যাপারটা ঠিক তা না। পশুপতি বাবুর এটা স্বভাব, উনি সকলকেই এভাবেই। জ্ঞান ভারতী পাবলিকেশন সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আর সুকান্ত মজুমদারকে আপনি তো জানেন স্যার। দেখুন, ওসব স্যারটার না বলে আপনি আমায় প্রশ্নের উত্তরগুলো দিলে ভালো হয়। সুকান্ত আসলে সত্যিই সুকান্ত একটা 20 বছরের সেই সময়কার স্ট্রাগল করার সম্পাদক। অনেক চেষ্টা করে নতুন লেখকদের লেখা নিয়ে পাবলিকেশন হাউস খোলে। তবে কি জানেন, শেষের দিকে আর ওটা চলল না, বন্ধ হয়ে গেল। তবে বই ছাপার কাজটা কলেজ স্ট্রিটে সম্পন্ন করতো না। ম্যাক্সিমাম বই আমার যতদূর ধারণা এই বাঁকুড়া থেকেই ছাপানো হতো, এবং বইগুলো সেখান থেকে ডেলিভারি হয়ে এই কলেজ স্ট্রিটে আসতো, আর এইখানে অন্যান্য পাবলিকেশন হাউসে পাইকারি দরে বইগুলো বেচে দেওয়া হতো। অবশ্যই কিছু বই ও নিজের দোকান থেকেও বিক্রি করতো। আচ্ছা, আপনি কি সুবিমল মজুমদারকে চেনেন? সুবিমলকে চিনব না? সুবিমল তো সুকান্তর ছেলে। সুবিমলের পড়াশোনার কিছুটা খরচ আমিই দিয়েছিলাম। ফার্মা বিভাগে প্যারামেডিক্যাল পড়ার পর ও ডোমের চাকরি পায়। হ্যাঁ, কোন সুবিমলের খবর আমার জানা নেই। আচ্ছা, ছেলেটা কেমন আছে? মুহূর্তের মধ্যে বিরূপাক্ষর মস্তিষ্কটা বনবন করে ঘুরে গেল। যে সুবিমল মজুমদারকে সে পানিহাটি পাগলাগারদের তথ্য সংরক্ষক বিভাগের কর্মচারী হিসেবে জানে, পাগলাগারদের কেয়ারটেকার হিসেবে জানে, এবং জানে যে সুবিমল বাবু 50 বছরের বৃদ্ধ একজন মানুষ, সেই সুবিমল বাবু পূর্বজীবনে ডোমের চাকরি করেছে। সেই সুবিমল বাবু ফার্মা বিভাগে প্যারামেডিক্যাল পড়েছিল। কেন জানি না, কোনো একটা অজানা ইঙ্গিত বারবার বিরূপাক্ষর মস্তিষ্কে ঘা দিতে লাগল। একদিকে এই একটি অদ্ভুত হৃদয়হরণের চরিত্র, এখন যার কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। অন্যদিকে শতদল চরিত্র। শতদলের ছবিটা দেখতে কেমন? শতদল মরল কিভাবে? আর এই সুবিমলের চরিত্রটা তো তৃতীয় চরিত্র, যেটা বিরূপাক্ষর কাছে সন্দেহের কারণ হয়ে দাঁড়ালো। প্রিলিমিনারি সাসপেক্টের পর বিরূপাক্ষর এখন ডিটারমাইন্ড সাসপেকশন তৈরি হলো সুবিমলের সম্পর্কে। সেদিন বাসায় ফিরে আবার স্টাডি টেবিলের বোর্ডটা ভালো করে খেয়াল করল, চিরকুটগুলোকে ভালো মতো পড়তে লাগল। বিরূপাক্ষর যতদূর ধারণা হলো, সুবিমলের সঙ্গে হৃদয়হরণের কিছু তো একটা সম্পর্ক রয়েছে। রইল বাকি 1 বছর আগে যখন রণজয়কে খুন করতে এসেছিল হৃদয়হরণ, তখন সে আধা মরা অবস্থায় রণজয়কে ফেলে পালিয়ে কেন গিয়েছিল? শ্যামপুকুর থানা থেকে পরের দিন সদর থানায় এসে পৌঁছল বিরূপাক্ষ। বিবেককে তো আর পাওয়া যাবে না, কিন্তু সেদিনের সিসিটিভি ফুটেজটা তো পাওয়া যাবে। সিসিটিভি ফুটেজের ভিডিওটা প্রায় 10-12 বার মতো দেখল বিরূপাক্ষ। 13 বারের বেলা বিরূপাক্ষ দেখল থানার চাতালের যে জায়গাটায় সিসিটিভি ভিডিও দেখা যাচ্ছে, একটু আগেই হৃদয়হরণ ওখানে তার ছাতাটা খুলে রেখেছিল। যতক্ষণ হৃদয়হরণ বসে কথা বলছিল বিবেক এবং রণজয়ের সামনে, ততক্ষণে বুঝি বৃষ্টি থেমে গিয়েছিল। যখন রণজয় মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়েছিল, হৃদয়হরণ বিবেকের জিভ এবং হাত কেটে বের করে নিয়েছিল। তারপর যখন হৃদয়হরণকে বাধা দিতে বা হৃদয়হরণকে ধরতে চেয়ার থেকে উঠে টেবিলের উপর দাঁড়িয়ে ঝাঁপ দিয়েছিল, ঠিক সেই সময় রণজয়ের পিঠে গেঁথে দিল একটা তীর মতো অস্ত্র। অস্ত্রটাকে পিঠের মধ্যে ঢুকিয়ে স্ক্রুর মতো পেঁচাতে লাগল। ক্ষণিকের জন্য হৃদয়হরণ অস্ত্রটাকে পেঁচানো বন্ধ করে থানার গেটের দিকে তাকাল। তখনই সেই চাতালে যে কালো ছাতাটা রাখা ছিল, ছাতাটা কিছুটা নড়ে উঠল এবং নিজের জায়গা পরিবর্তন করল।
তারপর হৃদয়হরণকে অস্ত্রটা আবার রণজয়ের পিঠ থেকে উপড়ে তুলে নিয়ে পালিয়ে যেতে দেখল। তার পরের ফুটেজ নেই। এখন বিরূপাক্ষর সন্দেহ হল নিশ্চয়ই সেদিন চাতালে কোনো খোচর বা হাবিলদার কোনো কারণে থানাতে এসেছিল। সে দূর থেকে জিনিসটা দেখতে পেয়েছিল এবং তার পা লেগেই হয়তো ছাতাটা নড়েছিল। কিন্তু সদর থানায় সেদিন ডিউটি অফিসারের নামের মধ্যে বিবেক ও রণজয় ছাড়া আর কারোর নাম ছিল না। হাবিলদাররাও সেদিন ছুটি নিয়েছিল। তাহলে কি কোনো প্রয়োজনে কেউ ছুটে এসেছিল? অনেক ঘাটাঘাটি আর খোঁজের পর বিরূপাক্ষ জানতে পারল সেদিন আষাঢ় মাসের একমাত্র আই উইটনেস ভোলা সামন্ত, বাঁকুড়ার স্থানীয় বাসিন্দা, সদর থানার হাবিলদার, এখন অবসরপ্রাপ্ত, বয়স প্রায় ৮০-র কাছাকাছি। ভোলা সামন্তর বাড়ি হরিণডোকরা গ্রামে। ভোলা সামন্তর বাড়িতে গিয়ে বিরূপাক্ষ তার সাথে আলোচনা করল। অনেকক্ষণ আলোচনার পর একটা গুরুগম্ভীর তথ্য ভেসে এলো। ভোলা বয়সে ৭০ পেরিয়ে গেছে, কিন্তু তার স্মৃতি এখনো কিছুই ভুলে যায়নি। এমন নিদর্শন বিরল। যে অদ্ভুত ঘটনার কথা বলল সেটা প্রচণ্ড কনফিডেন্সিয়াল একটা ডেটা ছিল, খুব কনফিডেন্সিয়াল এবং জবানবন্দি, এবং খুব কনফিডেন্সিয়াল জিডি। বৃদ্ধ একটা বিড়ি ধরিয়ে হাবিলদারি স্বভাব থাকার জন্য পরনের লুঙ্গিটা একটু ভদ্রভাবেই পড়েছিল। তা বিরূপাক্ষকে বলল, হৃদয়হরণ ভার্সেস বায়োস্কোপ কেসটার ব্যাপারে কিছু জানেন? না স্যার, আমরা হাবিলদার মানুষ, আমরা তো আর অত গভীর জলের মাছকে ধরার জন্য ছোটাছুটি করি না। আমাদেরকে পাত্তাও দেওয়া হয় না ডিপার্টমেন্ট থেকে। কিন্তু রণজয়বাবু বিশেষ একটা ব্যাপারে আমাকে পাত্তা দিয়েছিলেন। আমাকে দায়িত্ব দিয়েছিলেন আমার বাড়িতে একটা জিডি লুকিয়ে রাখার জন্য। যেই জিডিটা করতে এসেছিল বেশ কয়েক বছর আগে আপনার এই সিরিয়াল কিলার হৃদয়হরণ বায়োস্কোপ সোসাইটির এগেনস্টে। কিন্তু আমাকে কখনো পড়ার অনুমতি সেটা দেয়নি, শুধু আমার বাড়িতে লুকিয়ে রাখতে বলেছিল। বিরূপাক্ষ তখন ক্ষুধার্ত সাপদের মতো বলে উঠল, কাছে এখন আছে সেই কাগজটা? দেখতে হবে বাবা, দেখতে হবে বাবা, খুঁজে দেখতে হবে। একটু খুঁজে দেখুন না, যদি কাগজটা পাওয়া যায় আমার খুব কাজে লাগে। ভোলাবাবু অনেক খোঁজাখুঁজি করেও খুঁজে পেলেন না কাগজটা। না না, এভাবে হাল ছাড়লে হবে না। কিছু তো একটা রণজয়ের স্ক্যান্ডেল বা গোপন তথ্য লুকিয়ে আছেই। রণজয় বাসাতে ফিরে এলো। তন্ন তন্ন করে অনেক খোঁজাখুঁজির পর একটা বিশেষ কাগজ খুঁজে পেল। কাগজটা আর কিছু নয়, ফাইনাল কেস সাবমিশনের একটা জবানবন্দি পেপার। সেটা কিছুটা এরকম লেখা আছে, বাঁকুড়ার জগদোল্লাপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাশে একটি পোল্ট্রি ফার্ম ছিল। বাইরের মানুষকে ধোঁয়াশার মধ্যে রেখে তারা দেখাতে চাইত সেখানে পোল্ট্রি সাপ্লাই হতো। বেশ কিছু বছর আগে যখন সরকার এনআরসি চালু করল, বৈদেশিক এবং আমাদের দেশের কিছু জীবকাটা টিকটিকি জঙ্গিদের একটি ডেরা গড়ে ওঠে এই পোল্ট্রি ফার্মের আন্ডারগ্রাউন্ডে। আগ্নেয়াস্ত্র তৈরি এবং কিছু একটা হোস্টিং সিচুয়েশনের প্ল্যানের ম্যাপ নিয়ে ঘাটাঘাটি হচ্ছিল। এইগুলো সম্পর্কে জানতে পেরে রণজয় তার টিম নিয়ে ওখানে রেড করে এবং এই ডেরায় কিছুটা কাছেই হোমেজ ছিল। যে সমস্ত ছেলেরা বিকলাঙ্গ, মানসিকভাবে দুর্বল এবং বিভিন্ন দুরাগ্রস্ত ভুক্তভোগী, সেই সমস্ত ছেলেদের গল্প, খেলাধুলা, আড্ডার জায়গা। এই রণজয়ের অকস্মাৎ আক্রমণে সেই ডেরাতে গুলিবর্ষণ ঘটে এবং গুলিবর্ষণে কোলেটারাল ড্যামেজ হিসেবে একটা ইনফেন্টিসাইড হয়, মানে একটি ছোট ছেলের মৃত্যু হয়। কিন্তু যেটা লক্ষণীয় ব্যাপার, সম্ভবত এই কাগজটা কোনো ড্রাফট কপি। প্রথমে নামটা লেখা হয়েছিল তমগ্ন, সে অনাথ ছেলে, ওই মারা যায়। তারপর তমগ্নর নামটা পেন দিয়ে কেটে তার উপরে লেখা আছে একটা বেশ পরিচিত নাম। নামটা হলো শতদল। ওই দিনই নিবেদিতা হোমেজে গিয়ে বিরূপাক্ষ জানতে পারে শতদল বলে কোনো ছেলের নাম কখনো এন্ট্রি করা হয়নি
এখানে খেলাধুলো করতে আসেনি। তবে তমগ্ন বলে একটি ছেলের নামের এন্ট্রি আছে। এবার বিরূপাক্ষর কাছে ধারণাটা যেন স্পষ্ট হল। বিরূপাক্ষ গাড়ি নিয়ে রওনা দিল সন্ধ্যের দিকে সুবিমলের বাড়িতে। সুবিমলবাবুর বাড়িতে যাওয়ার ব্যাকআপ প্ল্যানিং করেই রেখেছিল। ডিপার্টমেন্টের 5 জন অফিসারকে বলে রেখেছিল। তার একটা মেসেজ বা সুইচিং অ্যালার্মে 5 জন অফিসার যেন সুবিমলবাবুর বাড়ি ঘেরাও করে এবং দেরি না করে ইনস্ট্যান্ট পদক্ষেপ নেয়। সন্ধ্যায় আবার সুবিমলবাবুর বাড়িতে গেল বিরূপাক্ষ। আসুন, ভেতরে আসুন। বিরূপাক্ষ ঢুকেই সোফার উপরে বসে ফায়ারপ্লেসের কাছে রেডিওটা নিয়ে চালিয়ে 2-3 বার ঘুরিয়ে দিল। সেদিন যে ভুল ধারণাটা গেটের বাইরে তার হয়েছিল যে রেডিওটা আসলেই কাজ করে, এখন দেখল ওটা কোনো আসল রেডিও নয়, ওটা একটা ফার্নিচার, রেডিওর মডেল। এবারে তীরের মতো একটা কথা বলল সুবিমলকে। সুবিমল বাবু, একটু গরম চা হবে? চা খেতে খেতে না হয় একটু গল্প করা যাবে। গরম চা নিয়ে এলো সুবিমলবাবু, বসল। তারপর সুবিমলই প্রথমে জিজ্ঞেস করল, কি ব্যাপার ইন্সপেক্টর স্যার, আবার কি মনে করে? না, তেমন কিছু নয়। হৃদয়হরণ, রণজয়, শতদল এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে করতে মাথাটা পুরো ঘেঁটে গেছে, পেছনটা পুরো ভার একেবারে। তাই একটু আড্ডা দিতে এলাম আপনার সাথে। সত্যি কি? আপনি কিন্তু চাটা খুব ভালো বানান। আসল কথায় এলে হয় না স্যার? বেশ, আচ্ছা, ফরমালিন কি, মানে এর কাজ কি? ফরমালিন আবার কি? এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমি একজন সিকিউরিটি মানুষ, তথ্য সংরক্ষক। ফরমালিনের সঙ্গে আমার আবার কি সম্পর্ক? শতাব্দী মেটারনিটি মেডিকেল কলেজে 1998 ব্যাচের ফার্মা প্যারামেডিক্যাল কোর্সের ছাত্র বা সুকান্ত মজুমদারের ছেলে বা এই ধরুন হৃদয়হরণের বন্ধুর, তার কি ফরমালিনের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না? এবারে সুবিমলবাবুর মুখটা যেন পলাশের মতো লাল হয়ে গেল। মাথার ওপরের টাকটাই একটু হাত বুলিয়ে নিয়ে হুঙ্কার দিয়েই বলল, আপনি কি বলতে চাইছেন? সুকান্ত মজুমদার আবার কে? শতাব্দী মেটারনিটি কলেজ কি সব, এটা কোথায়? হ্যাঁ, তবে হৃদয়হরণকে আমি চিনি মাত্র, এর বেশি কিছু ভাবার কোনো কারণ আমি দেখি না। আচ্ছা সুবিমল বাবু, আপনার ভোটার আইডি কার্ডটা একবার দেখাবেন? কেন, আপনার কি সন্দেহ আছে? লাল, নীল, সবুজ কোনো রঙকেই আমি পছন্দ করি না। বিরূপাক্ষ নিজের ফোনটা আনলক করে একটা ছবি বের করে দেখিয়ে বলল, আচ্ছা সুবিমল বাবু, এই ছবিতে যে ভোটার কার্ড, এটা কি আপনার? আপনি কেন হঠাৎ করে আবার ভোটার কার্ডের অ্যাপ্লাই করলেন? বিরূপাক্ষ ফোনের স্লাইড টেনে নেক্সট ছবি দেখিয়ে বললেন, আর এই যে প্রায় পুরনো ধরনের একটা ভোটার কার্ড, এটা কি আপনার? দুটোতেই তো আপনার ছবি, কিন্তু মুশকিলটা একটা জায়গায়, বুঝলেন? আপনার বাবার নাম কেয়ার অফ সুকান্ত মজুমদার, আর একটা জায়গায় আপনার বাবার নাম সুহাস মজুমদার। এখন আপনি বলুন, সুকান্ত না সুহাস, কার স্পার্ম আপনাকে তৈরি করেছিল? নাকি আপনি বাঁচার ছেলে? মুখ সামলে কথা বলুন। আপনার সাথে আমি ভদ্রভাবে কথা বলি, আপনি ভদ্রতার সীমা ছাড়াবেন না। তার আগে আপনি আমার মুখটা সামলে ভদ্রতাটাকে পকেটে গুছিয়ে সত্যি কথাটা খুলে বলুন তো, সুকান্ত মজুমদার আপনার বাবা। জ্ঞানভারতী পাবলিকেশন আপনার বাবার সম্পাদনায় চলত। শতদল উপন্যাস বইটার কপিটা আপনার কাছে কি করে এলো? যদি শতদলের উপন্যাস মার্কেটে লঞ্চ না হয়, তাহলে বইটা ছাপালো কে? আপনি বইটা কিভাবে পেলেন? হ্যাঁ, আমি বইটা ছেপেছি। কি হয়েছে তাতে? পানিহাটি পাগলা গারদের হৃদয়হরণের কাছে শতদলের গল্পের কাহিনীটা শুনে আমি ছেপেছি বইটা, এবং হৃদয়হরণই আমাকে দিয়েছিল গল্পের খসড়া। গল্পের খসড়া তো বুঝলাম, হৃদয়হরণ যে 13 জনকে সিরিয়াল কিলিং করলো আর রণজয়কে কে খুন করলো, এইসবের মহড়া কে দিয়েছিল? আমি আপনার এইসব অযৌক্তিক প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আপনি বাধ্য। এভাবে একটি মানসিক বিকৃত সাইকিকে নিজের বাড়িতে পুষে রাখতে পারেন না দিনের পর দিন। তাকে কত আড়াল করবেন? হ্যাঁ, হৃদয়হরণকে লুকিয়ে আপনার লাভটা কি?
হৃদয়হরণ আপনার কে হয়? সে কোন কেলে মদন? আর ধৈর্যের বাঁধ থাকল না সুবিমল বাবুর। সুবিমল বাবু আলমারি ড্রয়ার থেকে কিছু একটা আনতে গেলেন। ততক্ষণে বিরূপাক্ষর নার্ভ সজাগ হয়ে গেল। পেছনের পকেটে হাত দিয়ে রিভলভারটা একবার স্পর্শ করে নিল, কারণ কোনো রকম কিছু হলে তাকে সতর্ক থাকতে হবে। যদি সুবিমল চলে ডালে ডালে, বিরূপাক্ষকে তাহলে পাতায় পাতায় চলতে হবে। কিন্তু সুবিমলকে এনকাউন্টার করলে চলবে না। কেসের প্রধান লিড, ওকে দিয়ে স্বীকারোক্তি করাতে হবে। কয়েক বছর আগে হেরে যাওয়া হৃদয়হরণের এই কেস, আমি একমাত্র আই উইটনেস। কিছু না জেনে বলবেন না, শুনুন ঘটনাটা কি হয়েছিল। পায়চারি করতে করতে সুবিমল বাবু অনেকটা আবেগে ভারাক্রান্ত হয়ে ভারী গলায় বলল, হৃদয়হরণের স্ত্রী মারা যাওয়ার পর সে সময় আমি গ্রামে থাকতাম, ডোমে চাকরি রিটায়ারমেন্টের পরে। শতদলকে আমার কাছেই আমি টুকিটাকি পড়াতাম, লেখাতাম। হৃদয়হরণ আর আমি ছাড়া শতদলের জগতে কেউ ছিল না, কারণ শতদলের সঙ্গে কেউ মিশতে চাইতো না। সমাজ তাকে পুরোপুরি বাদ দিয়ে দিয়েছিল। সেদিন জব্বরপুর রেল স্টেশনের কাছে বায়োস্কোপের একটা শ্যুট ছিল। শুটিংয়ের কাজ করবার পর সবাই যখন বসে আড্ডা দিচ্ছে, ভবানীচরণ মদ খেল। ওর দেখা দেখি বাকিরাও মদ্যপ অবস্থায় আবার শুরু করলো হৃদয়হরণ আর শতদলের ডাউন সিনড্রোম নিয়ে নোংরা আলোচনা। শতদলের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যথেষ্ট নোংরা কথাবার্তা বলছিল। এরই মাঝে শতদলের হঠাৎ প্রস্রাব করবার বেগ আসে। সে বাবার সঙ্গে রেল লাইনের একটু কাছে ঝোপের দিকে টয়লেট করতে যায়, কিন্তু তখন ভবানীচরণ আর বায়োস্কোপের দুজন সদস্য ইচ্ছাকৃতভাবে এগিয়ে যায়, হৃদয়হরণকে জামার কলার ধরে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর ভবানীচরণ শতদলের প্যান্টটা পুরোপুরি টেনে খুলে দেয়। ছোট লোকগুলো শতদলের গোপন অঙ্গে স্পর্শ করে। কাছে পড়ে থাকা ছোট নুড়ি পাথর, মাটির ঢেলা নিয়ে ওরা এখানে ছুটতে থাকে আস্তে আস্তে। নিশানা পাক্কা। আমি তো পুরো ফ্রেম থেকে দেখতে পাচ্ছি। পারফেক্ট, একটা পারফেক্ট শট। মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। আরে ওইটা তো কোজি। এইসবের মধ্যে বাচ্চাটার এতটাই অস্বস্তি হলো, নিজের আত্মরক্ষার জন্য দিশা না ঠিক করতে পেরে রেল লাইনের দিকে ছুটে পালাচ্ছিল। ওর ছুটে পালানোয় ওর পিছনে ঘুমসিতে বাঁধা মাদুলির দোলাদুলি নিয়ে সবাই হাসাহাসি করছিল। কিন্তু হঠাৎ ডাউন লাইনের একটা ট্রেন আসছিল। চোখের নিমেষে ট্রেনের ধাক্কায় শতদল, সেদিনই শতদলের জীবনের প্রত্যেকটা পাপড়ি সমাজের বিদ্রুপ, ব্যঙ্গমা, অপমানের ঝড়ে এদিকে ওদিকে ঝরে পড়েছিল। রক্তাক্ত শতদল রেলের পাতের ধারে ক্ষতবিক্ষত অবস্থায় পড়েছিল। তার শরীরের ধর থেকে মুন্ডুটা প্রায় আলগা হয়ে গিয়েছিল। মুখের একটা বাস, চামড়া, চোখ, নাক, ঠোঁট, কোনো ইন্দ্রিয়ই বোঝা যাচ্ছিল না আলাদা করে। শুধু একটাই ব্যাখ্যা দেওয়া যায় সেটা দেখে, গোটা মাংসপিণ্ড। হাউ হাউ করে হৃদয়হরণ চেঁচাতে লাগলো,
মাতাল বায়োস্কোপের সদস্যরা দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে দেখল। আমি সেদিন শহর থেকে ফিরছিলাম। জব্বলপুরের রেল লাইন ক্রস করে হেঁটে গেলে গ্রামের পথ ধরে আমার বাড়ি যেতে শর্টকাট রাস্তা পড়ে, তাই আমি এই পথ দিয়েই আসছিলাম। তারপর থানা, কোর্ট, কিন্তু কোর্টে উকিলরা কেসটা তুললই না। টাকা পয়সারও সমস্যা ছিল, আমরা হেরে যাই। বায়োস্কোপ ভার্সেস হৃদয় হরণের কেসটা ঢাকা পড়ে যায় সারা জীবনের জন্য, অথচ আমি একমাত্র আই উইটনেস ছিলাম। রণজয় কেসটা লিড করছিল। ঠিক ওই সময় বাঁকুড়াতে জঙ্গি হামলাটাও হয়। ওখানে নিবেদিতা হোমেজের এক অনাথ তমগ্ন ও ল্যাটারাল ড্যামেজ হিসেবে গুলির আঘাতে মারা যায়। নন ইন্টেনশনাল ইনফেক্টিসাইড। তমগ্ন নামটা কেটে ওখানে শতদলের নাম বসানো হলো। নিবেদিতা হোমেজের শতদল যেত, তাকে হৃদয় হরণ ছাড়তে যেত, এই ভুল প্রমাণ নথিপত্র তৈরি করা হলো। এরপরে আর কি বলবেন আপনি? বিরূপাক্ষ কিছু বলতে পারল না। সে সুইচ অ্যালার্মটা টিপে দিল। তার দলের লোক সজাগ ছিল। কিন্তু সেই উন্মাদ হৃদয় হরণকে আপনি লুকিয়ে রেখেছেন কেন? তার আগে আপনি আমার প্রশ্নের উত্তর দিন। বায়োস্কোপ সোসাইটির বড় হাত ছিল তাদের আলিবাইকে ঢাকা দেওয়ার জন্য। বায়োস্কোপ সোসাইটির এক প্রকার নিয়ন্ত্রণের পুতুল হয়ে রণজয় কাজটা করে, সেই অন্যায়ের উত্তর দিন। পোস্টমর্টমে তমগ্নর বলিস্টিক রিপোর্টে মাথার ফ্রন্টাল লোবে বন্দুকের গুলি গেঁথে গিয়েছিল, এটা প্রমাণিত হয়েছিল। এদিকে বেচারা নিরীহ শতদলের ট্রেন অ্যাক্সিডেন্টে ক্ষতবিক্ষত হয়ে যাওয়া লাশটা অ্যাক্সিডেন্ট কেস হিসেবেই পোস্টমর্টমে ডিল হলো। তারপরেও রণজয় তমগ্ন বলে নিবেদিতা হোমে যে কেউ থাকতো, সেই অস্তিত্বটাই পুরো মুছে ফেললো। সেখানে ইচ্ছে করে শতদলের নামটা রেজিস্টার করলো। আর এই বিষয়ে নিবেদিতা হোমে যে মুখ বন্ধ করে সব সহ্য করে নিল। শতদলের ফলস পোস্টমর্টম রিপোর্ট তৈরি হলো। পোস্টমর্টমের রিপোর্টের প্রুফ কোর্টে ক্রস চেকিং হওয়া সত্ত্বেও বায়োস্কোপ টিমের কূটনীতিতে আমাদের উপর ব্লেম পড়লো। আমরা মেন্টাল হ্যারাসমেন্ট করেছি এবং চরম অর্থলোভী হয়ে এক প্রকার ব্ল্যাকমেল করছি নাকি। আস্ত গোটা শতদল চরিত্রটাকেই একটা রহস্যময় চরিত্রে রূপান্তরিত করে ফেলল সবাই মিলে। নিষ্পাপ নিরীহ শতদলকে বিদ্রুপ, ব্যঙ্গমা, ওর শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে নোংরামি, রণজয়ের মতো অফিসারের পাশবিক ব্যবহার। ওই ছোট্ট শতদলের বাম দিকের ওই ক্ষতবিক্ষত হয়ে যাওয়া মাংসপিণ্ডগুলো, যেখানে চোখ, নাক, কান বোঝা যাচ্ছে না, কিলবিল করে বেরিয়ে আসছে রক্ত, এসবের উত্তর কে দেবে? দেবেন আপনি? বিরূপাক্ষ উন্মাদ হয়ে ছুটে যাচ্ছিল সুবিমলের দিকে, তার কলারটা ধরতে বলে। কলার ধরার পর একটা হ্যাচকার টান দিতেই সুবিমল বিরূপাক্ষর নাকে একটা ঘুষি বসালো। বিরূপাক্ষর নাকের ফুটো দিয়ে রক্ত বেরিয়ে এল। মেঝে থেকে উঠে বিরূপাক্ষ তার আনলক করা বন্দুকটাকে নিয়ে তাক করল। সেই সময় পাশের দরজা থেকে হাতে একটা তীরের মতো অস্ত্র নিয়ে ছুটে আসা সেই লোকটার দিকে। এ আর কেউ নয়, হৃদয় হরণ। অলরেডি ডান হাতটা বিরূপাক্ষ রিভলভারে লাগিয়ে রেখেছিল। আগে থেকে এই রিভলভারটা আনলকও করা ছিল এবং সরাসরি বন্দুকের নিশানায় ফায়ারিং করল বিরূপাক্ষ। হৃদয় হরণের মস্তিষ্কের ফ্রন্টাল লোব ফুঁড়ে বন্দুকটার গুলি ভেতরে সেঁটে গেল। বাকি ডিউটি অফিসাররা এসে সুবিমলকে হাতে নাতে ধরল। পরে সুবিমলই স্বীকার করে নেয়, রণজয় যে বাড়িতে থাকত সেটা ভাড়া দিয়েছিল সুবিমল নিজে। ওটা সুবিমলের নিজের এস্টেটের বাড়ি। সেদিন পাগলাগারদ থেকে পালাতে সুবিমলই সাহায্য করেছিল হৃদয় হরণকে।
এবং রণজয়ের বাসাবাড়ির ছাদের টালি সরিয়ে ভেতরে ঢুকতে সাহায্য করেছিল হৃদয়হরণকে সুবিমল। এখানে দুটো উদ্দেশ্য ছিল তার। প্রথমটা, জঙ্গি ডেরার হামলাতে যে ড্রাফটের কাগজটা লুকোনো ছিল রণজয়ের রুমে সেটা বের করে আনতে, এবং দ্বিতীয়ত রণজয়কে খুন করতে। সবথেকে আশ্চর্যের জিনিস, সুবিমল বাবুর বাড়ির আন্ডারগ্রাউন্ডে পাওয়া গেছিল সেই পুরনো প্রেস মেশিন, যেখান থেকেই হয়তো শতদলের বইটা ছাপানো হয়, যেটা সুবিমল নিজেই ছাপিয়েছিল। আর একটা জিনিস পাওয়া গেছিল, সেটা হলো একটা বড় কাঁচের টেস্ট টিউব, যার মধ্যে কনজারভেটরি ফ্লুইডের মাধ্যমে রিজার্ভ করা ছিল মর্গ থেকে ফেরত আনা শতদলের ডেড বডিটা, যার বিকৃত সেই মুখ, মুন্ডুটা প্রায় আলাদা। শরীরের বাম দিকটা প্রায় ক্ষতবিক্ষত মাংসপিণ্ডের মতো। ফেসের বাম দিকটাতে চোখ, কান, নাক আলাদা করা যাচ্ছিল। সেখানে শুধু কিলবিল করছিল মাংসপিণ্ড আর রক্তনালীর একটা অবশিষ্টাংশ। বাম দিকের হাত পা, সেগুলোর অবস্থা এমনই যেন শরীর থেকে ছিঁড়ে যাবে, এমন তার ক্ষতবিক্ষত অবস্থা। দেখা মাত্রই বিরূপাক্ষর হালকা বমির ভাব আসে। শেষ পর্যন্ত শতদলকে কতটা ন্যায় দেওয়া হলো তা ব্যাখ্যার বাইরে। শুধু অ্যানাটমিক্যালি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক না হওয়াতে আমরা মানুষ হয়ে আর একটা মানুষকে তাচ্ছিল্য করি। হৃদয়হরণ শতদলের বাবা নিজের সন্তানের সঙ্গে সঙ্গে তার নিজেরও সাহিত্যানুরাগ ছিল। সারা জীবনে একটিমাত্র বই প্রকাশনার ইচ্ছা রেখেছিল সে। নিজের সন্তানের প্রতি ক্যারেক্টার অবসেশনে সন্তানকে আর পুড়িয়ে দেয়নি। ওই ক্ষতবিক্ষত মাংসপিণ্ডের মধ্যেই প্রতিটি দিন, প্রতিটি রাত খুঁজে বেরিয়েছে নিজের সন্তান শতদলকে। তাই এই বডিটা রিজার্ভ করে দিয়েছিল। এভাবেই হিসেবের গরমিল থেকে যায় বহু চাপা পড়ে যাওয়া সত্যের। সত্য, আইন, কর্মফল সব ওই লেখনীতেই হয়তো সীমাবদ্ধ থাকে, আর সত্যের ধ্বজা অর্থ আর অর্থবানরাই উড়িয়ে যায় যুগ যুগান্তর ধরে। তাহলে কেমন লাগলো আজকে আমাদের উপস্থাপন? অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদের জানান। আপনারা শুনলেন লেখক অনিমেষ গিরির কলমে মগজ হরণ। গল্পের কথক আমি অমিত সরকার। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন এনামুল খান, তমাল মুখার্জি, শুভদীপ ঘোষ, কৌশিক ব্যানার্জি, বর্ণিশা ভট্টাচার্য, রনিত চ্যাটার্জি, অতনু ভট্টাচার্য, দিতিপ্রিয়া রায় গাঙ্গুলি, দীপঙ্কর চ্যাটার্জি, সৌরভ সাহা এবং সোমনাথ মজুমদার। প্রচ্ছদ করেছেন সৌমদীপ গুঁই। আবহ সম্পাদনায় তরঙ্গ স্টুডিও। সামগ্রিক পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর শুনতে থাকুন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য আর রহস্যের আড়ালে অন্ধকার।